আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। ৪৭ জনের মেডিকেল ভর্তি প্রস্তুতির সর্বোচ্চ প্রচেষ্টা, এটার হচ্ছে আজকের উদ্ভিদ শরীরতত্ত্ব অধ্যায়ের উপর ক্লাসটা হবে। তো এই ক্লাসে জাস্ট হচ্ছে আমরা দেখো বরাবরের মতোই যতটুকু শর্ট করা যায় আমরা চেষ্টা করব। স্টেফেন হেলস নামক একজন বিজ্ঞানী, যিনি হচ্ছে উদ্ভিদ শরীরতত্ত্বের জনক নামে পরিচিত। তাহলে প্লান্ট সাইকোলজি বা উদ্ভিদ শরীরতত্ত্বের জনক বলা হয় কাকে? বিজ্ঞানী স্টেফেন হেলসকে। ওকে, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে তোমাকে পড়তে হবে কোথায়? খনিজ লবণ পরিশোষণ নিয়ে কথাবার্তা আছে। হ্যাঁ, আমরা মোটামুটি এগুলো একাডেমিক লাইফে অনেক পড়াশোনা করেছি। তো আমরা জানি যে তোমার উদ্ভিদের জন্য হচ্ছে বাঁচার জন্য অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে 17টা। ঠিক আছে, কয়টা উপাদান হচ্ছে? 17টা। আচ্ছা, এই 17টা উপাদানের মধ্যে তোমার হচ্ছে সি, এইচ এবং হচ্ছে ও, মানে কার্বন, হাইড্রোজেন এবং হচ্ছে অক্সিজেন, এই তিনটা উপাদান হচ্ছে উদ্ভিদ কী করে ভাইয়া? এই তিনটা উপাদান হচ্ছে উদ্ভিদ তোমার বায়ু থেকে শোষণ করে, আর বাকি সকল উপাদানগুলো হচ্ছে উদ্ভিদ মাটি থেকে শোষণ করে। এটা একটু মনে রাখবা। ওকে, আচ্ছা, তোমার মূল রুম দিয়ে কিছু লবণ পরিশোষিত হয়ে থাকে, তবে নিম্নজিত জলজ উদ্ভিদ আছে না, এরা হচ্ছে তাদের দেহের সকল অঙ্গ দিয়ে হচ্ছে পানি পরিশোষণ করে। তাহলে কারা সর্বাঙ্গ দিয়ে পানি পরিশোষণ করে? নিম্নজিত জলজ উদ্ভিদ হচ্ছে সর্বাঙ্গ দিয়ে পানি পরিশোষণ করে। এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপর খেয়াল করবা ভাইয়া যে আয়ন শোষণের বিভিন্ন হার আছে, যেমন হচ্ছে পটাশিয়াম নাইট্রেট হিসেবে মনে রাখবা KNO3 দিয়ে তোমরা জাস্ট এইভাবে মনে রাখবা। ঠিক আছে, KNO3। তো তুমি হচ্ছে এটাকে পরে ভাঙা নিবার কি, পটাশিয়াম একটা ভাঙবা আর হচ্ছে NO3 মাইনাসকে একটাতে ভাঙবা। ঠিক আছে, তো জাস্ট মনে রাখবা K প্লাস এবং হচ্ছে NO3 মাইনাস, এরা হচ্ছে সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো। ঠিক আছে, কোশ্চেন ব্যাংক খুলে দেখবে এগুলো কত গুরুত্বপূর্ণ। তাহলে বলছি কি, পটাশিয়াম প্লাস এবং হচ্ছে নাইট্রেট মাইনাস আয়ন, যেটা এই দুইটা হচ্ছে দ্রুত গতিতে শোষিত হয়, আর সবচেয়ে মন্থর গতিতে বা ধীর গতিতে শোষিত হয় ক্যালসিয়াম প্লাস এবং হচ্ছে তোমার হচ্ছে সালফেট আয়ন। ঠিক আছে, তো এটাকে মনে রাখতে পারো এইভাবে, ক্যালসিয়াম সালফেট, আর একটা হচ্ছে কি পটাশিয়াম নাইট্রেট, এভাবে মনে রাখতে পারো। পরে হচ্ছে তোমরা জাস্ট ভাঙ্গা, মানে জাস্ট তুমি যেইভাবে মনে রাখতে পারো আর কি। ঠিক আছে, আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের কি হয়? মন্থর গতিতে শোষিত হয়। আচ্ছা, এরপর হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার যে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণু গঠনের জন্য যায়। কি বলছি ভাই? ক্লোরোফিল অণু গঠনের জন্য দায়ী হচ্ছে কি? ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এটা একটু লাগবে। আর ক্লোরোফিল ফটোসিনথেসিসের জন্য দায়ী। ফসফরাসের অভাবে উদ্ভিদের পাতা এবং ফল ঝরে যায়। মেডিকেল ভর্তি পরীক্ষা 21 আসছিল, কোন অভাবে উদ্ভিদের পাতা এবং ফল ঝরে যায়? ফসফরাসের অভাবে উদ্ভিদের পাতা এবং ফল ঝরে যায়। তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিল অণু গঠনের জন্য যাই, ক্লোরোফিল হচ্ছে ফটোসিনথেসিসের জন্য দরকারি একটা অণু, আর ফসফরাসের অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে যায়। এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে খেয়াল করবো ভাইয়া, যে মৌলগুলো আমাদের অধিক পরিমাণ লাগে তাদেরকে বলা হয় ম্যাক্রোমৌল, যার পরিমাণ হচ্ছে 1 থেকে 9 সংখ্যক। আর অপেক্ষাকৃত যারা কম পরিমাণ লাগে তাদেরকে বলা হয় কি ভাই? মাইক্রোমৌল, যেটা হচ্ছে 10 থেকে 17 নম্বর পর্যন্ত। ঠিক আছে, 8টা। তাহলে ম্যাক্রোমৌল হচ্ছে কয়টা? 9টা, আর মাইক্রোমৌল হচ্ছে 8টা। এটা একটু মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, এরপর তোমাদের যে জায়গাটা লাগবে সেটা হচ্ছে উপকারী মৌল। ঠিক আছে, উপকারী মৌল কারা কারা দেখো, সিলিকন ঘাসের জন্য উপকারী মৌল, সোডিয়াম সিফুর উদ্ভিদের জন্য উপকারী মৌল, এবং কোবাল্ট হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য, এবং হচ্ছে আয়োডিন হচ্ছে সামুদ্রিক শৈবালের জন্য। তো তোমরা জাস্ট জানো আয়োডিন সামুদ্রিক শৈবালের জন্য, এটা ন্যাচারাল কথাবার্তা, এটা তোমরা সবাই আশা করি জানো। সিলিকন হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদের জন্য মাইক্রোমৌল। হ্যাঁ, তো এই যে এই সিলিকন হচ্ছে ঘাসের জন্য, সোডিয়াম হচ্ছে সিপুর উদ্ভিদের জন্য, কোবাল্ট হচ্ছে নাইট্রোজেন ফিক্সিউম লিগিউমের জন্য। এগুলো কয়েকবার পড়লে তোমাদের হচ্ছে এগুলো মাথায় চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, সিলিকন যদি হচ্ছে আমরা উপকারী মৌল হিসেবে ধরি, তাইলে সেক্ষেত্রে আমাদের তোমার কি হয়, বিষয়টা মাইক্রোমৌল হয়ে যায়, তোমার ম্যাক্রোমৌল হয়ে যায় 10টা, আর মাইক্রোমৌল হয়ে যায় 9টা। বুঝছো, একটা মৌল বেড়ে যায়। আচ্ছা, তো সাধারণ অবস্থায় যেটা, ওইটা আগে মনে রাখবা। আচ্ছা, এরপর তোমার হচ্ছে যেমন আমাদের যে মৌলগুলো আছে, এগুলো একটু মনে রাখবা কীভাবে, আমি তোমাদেরকে দেখাই যে প্রথম হচ্ছে ম্যাক্রোমৌলগুলো তোমরা যেভাবে মনে রাখবা, যে ম্যাগনেসিয়াম MgK ক্যাফে ফর নাইস চপস, মানে MgK মানে কি বলতো ভাইয়া? এমজি মানে হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, আর কে মানে হচ্ছে পটাশিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম পটাশিয়াম। ক্যাফে মানে হচ্ছে ক্যালসিয়াম, ফর মানে হচ্ছে কি এফ, ফর, তারপর হচ্ছে কি নাইস। ঠিক আছে, তো ফরে তোমরা কি কি মনে রাখতে পারো ভাইয়া? তোমরা হচ্ছে ফরে এখানে এফ দিয়ে কোনো একটা আছে, আয়রন আছে, MgK ক্যাফে ফর নাইস চপ, এখানে না আয়রন নাই। ঠিক আছে, তো এইখানে ফর দিয়ে কিছু লাগবে না, তাহলে এন দিয়ে কি মনে রাখবা? এম দিকে নাইট্রোজেন আছে, হ্যাঁ নাইট্রোজেন আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে তোমার আরেকটা হচ্ছে কি ভাইয়া, সিতে হচ্ছে কি কার্বন, এইচ হচ্ছে হাইড্রোজেন, ওতে হচ্ছে অক্সিজেন, পিতে হচ্ছে ফসফরাস, আর অ্যাশ হচ্ছে সালফার। তো MgK ক্যাফে ফর নাইস চপ, এটা দিয়ে তোমরা এভাবে মনে রাখতে পারো, ম্যাগনেসিয়াম কপার ক্যালসিয়াম, তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে কার্বন হাইড্রোজেন ফসফরাস সালফার। ওকে,
এইটা হচ্ছে মূলত আমাদের মাইক্রোমোল। এখন তোমাকে যদি প্রশ্ন করে নিচের কোনটা মাইক্রোমোল, তো তুমি তো এগুলো জানো, এমজিকে, ক্যাফেফর, নাইট্রোজেন হচ্ছে মাইক্রোমোল। আর যদি বলা হয় যে এখানে যদি হচ্ছে তোমার একটা মাইক্রোমোল দিয়ে দেয়, তাহলে তুমি বুঝতে পারো, ঠিক আছে। তাহলে ম্যাক্রোমোল হচ্ছে এমজিকে, ক্যাফেফর, নাইট্রোজেন। তা এটার বাদে বাকি যা আছে সব হচ্ছে কি ভাই 8টা, এর হচ্ছে মাইক্রোমোল, ঠিক আছে। তো উদাহরণ দিলে আশা করি বুঝতে পারবা। আচ্ছা, এরপর হচ্ছে মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা নিয়ে কথাবার্তা আছে। এখানে কয়েকটা মতামত আছে এই খনিজ লবণ এর ভিতরে। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ এর জন্য 2টি মতবাদ প্রচলিত আছে। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, আর একটা হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ, ঠিক আছে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ যে মতামত আছে, এই প্রক্রিয়া মূলত হচ্ছে আমাদের তোমার যে উদ্ভিদের শ্বসন প্রক্রিয়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়, তা মাটির পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে তারা হচ্ছে কি করে, স্থান পরিবর্তন করে, তোমার পটাশিয়াম হচ্ছে হাইড্রোজেনের সাথে স্থান বিনিময় করে, ঠিক আছে, একটা আরেকটা স্থানে চলে যায়। আচ্ছা, এর হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ, এটা নিয়ে তেমন বেশি দরকার নেই, খেয়াল করো। এইখানে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উদ্ভিদ খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া। উদ্ভিদ যে খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়াটা হয়, এই প্রক্রিয়াটা হচ্ছে দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে সাইটোক্রোম সক্রিয় পরিশোষণ, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। সক্রিয় লবণ পরিশোষণ যে প্রক্রিয়াটা আছে, এই সক্রিয় লবণ পরিশোষণ প্রক্রিয়ার ভিতরে তোমাদের এখানে পড়তে হবে এই যে তোমার হচ্ছে কি বলছে, ঘনত্ব অবনতির বিপরীতে এই শ্বসন প্রক্রিয়া, সক্রিয় পরিশোষণ প্রক্রিয়া ঘটে, এই জন্য এটাতে বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে। তাহলে কোন শ্বসন প্রক্রিয়া বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে? সক্রিয় শ্বসন প্রক্রিয়া হচ্ছে বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে, কারণ এটা হচ্ছে ঘনত্বের বিপরীতে শোষণটা ঘটে, ঠিক আছে। এই সক্রিয় শোষণ পরিশোষণ সম্পর্কে অনেকগুলো মতামত প্রচলিত আছে, যার মধ্যে একটা হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ, বা যেটাকে আমরা বিজ্ঞানী লুন্ডেগর এই মতবাদটা দিয়েছেন বলে একে লুন্ডেগর মতবাদ বলতে পারি। এরপর হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, এরপর হচ্ছে ল্যাসেদিন বাহক মতবাদ, ঠিক আছে। খেয়াল করো ভাইয়া, আয়ন বাহক মতবাদ, ঠিক আছে, এর মধ্যে আছে কি 3টা। হ্যাঁ, একটা হচ্ছে লুন্ডেগর মতবাদ। লুন্ডেগর মতবাদটা হচ্ছে এটাকে সাইটোক্রোম পাম্প মতবাদ বলা হয়, এটাকে দেখছি। এই মতবাদ, এই যে লুন্ডেগর মতবাদ আছে, এই প্রক্রিয়ায় কোন এনজাইমটা লাগে ভাইয়া? ডিহাইড্রেজ এনজাইমটা হচ্ছে এখানে প্রয়োজন হয়, এটাই জাস্ট লাগবে, আর কিছু লাগবে না। তাহলে সাইটোক্রোম পাম্প মতবাদে কোন এনজাইমের প্রয়োজন পড়ে? ডিহাইড্রেজ এনজাইমের প্রয়োজন পড়ে, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, এই প্রক্রিয়া কোন এনজাইমের প্রয়োজন পড়বে? তাহলে অবশ্যই ভাইয়া প্রোটন প্রয়োজন পড়বে, ঠিক আছে। খেয়াল করে, এই যে এখানে নির্দিষ্ট কিছু সংখ্যক প্রোটন বাহক দ্বারা বাইরের দ্রবণ এবং হচ্ছে কোষের ভিতরে এটা প্রবেশ করে, ঠিক আছে। কোষ জলের ভিতরের তরলের দিকে এটিএস এনজাইমের ক্রিয়ায় এটিপি ভেঙে শক্তি নির্গত হয়, ঠিক আছে, যার প্রভাবে প্রোটন H+ বাইরে নিক্ষিপ্ত হয়, একে প্রোটন পাম্প মতবাদ বলে। আচ্ছা, এরপর হচ্ছে ল্যাসেতিন বাহক মতবাদটা কি ভাই? ল্যাসেতিন বাহক এই প্রক্রিয়া হচ্ছে এটিপি শক্তির যোগান দেয়, এটা একটু মনে রাখবা। এরপরে তোমার হচ্ছে নিষ্ক্রিয় লবণ পরিশোষণ মতবাদ, জাস্ট এখানে হচ্ছে তোমার সংজ্ঞা ইয়েগুলো মনে রাখবা, হেডলাইনগুলো। ব্যাপন মতবাদ, নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদের ভিতরে আছে কি ভাই? ব্যাপন মতবাদ আছে, তারপর হচ্ছে আয়ন বিনিময় মতবাদ আছে, তারপর হচ্ছে জোনাল সাম্যাবস্থা আছে, ব্যাপক প্রবাহ মতবাদ আছে, ঠিক আছে। আচ্ছা, হেডলাইনগুলো জাস্ট মনে রাখবা। এরপর চলে আসে তোমার হচ্ছে বিপাকীয় শক্তি, যে সক্রিয় শোষণ এবং লবণ পরিশোষণ এবং নিষ্ক্রিয় লবণ পরিশোষণের মধ্যে পার্থক্য। তোমরা জাস্ট কোনো ছক মিস দিবা না ভাই, ঠিক আছে। বিপাকীয় শক্তি দেখো, সক্রিয় পরিশোষণে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়ে, কিন্তু নিষ্ক্রিয় পরিশোষণে এই শক্তির প্রয়োজন পড়ে না। এরপর শ্বসন হার, এটা শ্বসন হার বেশি, হ্যাঁ। নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদে হচ্ছে শ্বসন হার স্বাভাবিক থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে সক্রিয় পরিশোষণে ক্যাটায়ন এবং অ্যানায়ন পরিশোষণ একই সঙ্গে সংগঠিত হয়, কিন্তু ওইটাতে হচ্ছে একই সাথে সংগঠিত হয় না, ঠিক আছে। আচ্ছা, এরপর আয়ন বাহক মতবাদ, সক্রিয় পরিশোষণের মতবাদে হচ্ছে আয়ন বা অণু দ্বারা সম্পূর্ণ হয়, আর নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ হচ্ছে আয়ন বা অণুর দরকার হয় না। এনজাইম বা উৎসেচক, এখানে এনজাইম ভূমিকা রাখে সক্রিয় পরিশোষণে, নিষ্ক্রিয় পরিশোষণে এনজাইমের ভূমিকা নেই, ঠিক আছে, এগুলো লাগবে। এরপর হচ্ছে তোমার খনিজ লবণের পরিশোষণের প্রভাবক সমূহ, আয়নের ঘনত্ব প্রভাবক, তাপমাত্রা, আলো, জাস্ট এগুলো হেডলাইন পড়বা। প্রশোধন, অক্সিজেন, শ্বসন বস্তু, আয়নের পারস্পরিক ক্রিয়া। আয়নের পারস্পরিক ক্রিয়ার ভিতরে এই জায়গাটা একটু লাগবে। দেখো, একটি আয়ন পরিশোধিত হলে সেখানে বিদ্যমান অন্য আরেকটি আয়নের উপর তার প্রভাব পড়ে, যেমন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি পটাশিয়ামের শোষণকে বাধাগ্রস্ত করে। তাহলে খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়ায় ক্যালসিয়াম এবং হচ্ছে ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি পটাশিয়াম আয়নের শোষণকে বাধাগ্রস্ত করে। তাহলে পটাশিয়াম আয়নের শোষণকে বাধাগ্রস্ত করে কে? ক্যালসিয়াম এবং হচ্ছে ম্যাগনেসিয়াম। এরপর হচ্ছে তোমার বৃদ্ধি অঞ্চল। আচ্ছা, এরপরে তোমার পানি এবং হচ্ছে খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, শক লাগবে মানে মাস্ট, ঠিক আছে। খেয়াল করবে শোষণের অবস্থা। আচ্ছা, পানি, অধিকাংশ পানি হচ্ছে তোমার নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়, আর খনিজ লবণ হচ্ছে তোমার কীভাবে সক্রিয়ভাবে পরিশোষিত হয়। বিপাকীয় শক্তি, পানি পরিশোষণের জন্য বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে না, আর খনিজ লবণ শোষণের জন্য হচ্ছে বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে। শোষণ, পানি অণু হিসেবে শোষিত হয় পানি
আর হচ্ছে খনিজ লবণটা হচ্ছে বা আয়ন হিসেবে শোষিত, লবণের আয়ন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে শোষণের মাধ্যম, অধিকাংশ হচ্ছে মূল লোম দিয়ে পানি শোষিত হয়, আর ওইটার ক্ষেত্রে খনিজ লবণটা হচ্ছে অধিকাংশ মূলের অগ্রভাগের কোষ দিয়ে বা কোষ বিভাজন অংশ দিয়ে শোষিত হয়। বাহক, এখানে কোনো বাহকের প্রয়োজন পড়ে না, খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া হচ্ছে কি আমাদের বাহকের প্রয়োজন পড়ে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের প্রশোধনে চলে আসতে হবে। প্রশোধনের ক্ষেত্রে যে সারবৃত্তিক প্রক্রিয়া মানে হচ্ছে আমাদের তোমার বায়ু আছে না, বায়বীয় অঙ্গ, যেমন হচ্ছে পাতা থেকে হচ্ছে অতিরিক্ত পানিটা বের করে দেয় শরীর থেকে, সেটাকে পোষণ বলে বা বাষ্পমোচন বলে। এটা আরেকটা নাম বাষ্পমোচন, এটা আমরা জানি। আর এইখানে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এইখানে কার্টিস, হ্যাঁ, বিজ্ঞানী কার্টিস হচ্ছে প্রশোধনকে প্রয়োজনীয় অমঙ্গল বলেছেন বা নেসেসারি ইভেল। তাহলে প্রশোধনকে নেসেসারি ইভেল বা প্রয়োজনীয় অমঙ্গল এই কথাটা বলেছেন কে? বিজ্ঞানী কার্টিস, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কি, প্রশোধন পরিমাপ করা যাচ্ছে গ্যাংপটোমিটারের সাহায্যে হচ্ছে প্রশোধন পরিমাপ করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে পত্রন্দ্রীয় প্রশোধন, ত্বকীয় প্রশোধন, লেন্টিকুলার প্রশোধন, ঠিক আছে। আমাদের প্রশোধন তিনটা জায়গা দিয়ে হতে পারে। পত্রন্ধ্রের মধ্যে দিয়ে প্রশোধন হয় সেটাকে তোমার হচ্ছে পত্রন্দ্রীয় প্রশোধন, ত্বকের মাধ্যমে হলে সেটাকে ত্বকীয় প্রশোধন, এবং লেন্টিকুলার হচ্ছে মানে কি তোমার উদ্ভিদের দেহের মাধ্যমে, ঠিক আছে, লেন্টিসেল দিয়ে যদি হচ্ছে প্রশোধনটা হয়। এখন খেয়াল করবে পত্রন্দ্রীয় প্রশোধন নিয়ে কথাবার্তা বলা আছে। আচ্ছা, পত্রন্দ্রীয় প্রশোধনটা হচ্ছে কি তোমার শতকরা, এখানে মনে রাখবা যে শতকরা 95 থেকে 98 ভাগ প্রশোধন হচ্ছে পত্রন্ত্রের মাধ্যমে হয়ে থাকে, আর পাতাই হচ্ছে প্রশোধনের প্রধান অঙ্গ। এই কথাটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে। এরপর ত্বকীয় প্রশোধন হচ্ছে তোমার ত্বকের কিউটিকল ভেদ করে হচ্ছে সংগঠিত যে প্রশোধন, সেটাকে হচ্ছে ত্বকীয় বা কিউটিকলের প্রশোধন বলা হয়। লেন্টিকুলার প্রশোধন লেন্টিসেলের মাধ্যমে হয়ে থাকে, সেটাকে পানি যখন হচ্ছে বাষ্পাকারে লেন্টিসেল পথে বেরিয়ে যায় তাকে লেন্টিকুলার প্রশোধন বলা হয়। আচ্ছা, এর মাধ্যমে শুধুমাত্র 1% প্রশোধন হয়ে থাকে, ঠিক আছে। যাই হোক, প্রশোধন পত্রন্ত্র এবং হচ্ছে ত্বকীয় প্রশোধনের মধ্যে একটা পার্থক্য আছে। এটাতে হচ্ছে তোমার পাতার মাধ্যমে পত্রন্ত্রের মাধ্যমে ঘটে থাকে, কিউটিকুলার মাধ্যমে ঘটে থাকে। পত্রন্ত্র বন্ধ থাকলে প্রশোধন বন্ধ থাকে, পত্রন্ত্র বন্ধ থাকলেও কিন্তু কিউটিকুলার প্রশোধন চলতে থাকে। প্রশোধনের হার হচ্ছে 95 থেকে 98% পত্রন্ত্রীয়তে, আর কিউটিকুলার আছে 2 থেকে 5%। পত্রন্ত্রীয় প্রশোধনে হচ্ছে রক্ষীকোষ কর্তৃক নিয়ন্ত্রিত হয়, আর এই যে ত্বকীয় প্রশোধন, এটাতে রক্ষীকোষের কোনো ভূমিকা নাই। আচ্ছা, এরপর খেয়াল করবা পত্রন্ত্র বা স্টামাটা। খেয়াল করো, তোমার পাতার প্রতি এক বর্গ সেন্টিমিটার এলাকায় 10,000 থেকে 60,000 পত্রন্ত্র থাকতে পারে। আমাদের হচ্ছে নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদে কিন্তু এই প্রশ্নটা চলে আসছিল, ঠিক আছে। তো সেইখানে কিন্তু বইতেই এই এটা ছিল না, তো আমরা দাগাইতে পারিনি, তবে এইখানে হচ্ছে যে জিনিসটা আছে, ঠিক আছে। তাহলে কত বলছি ভাই, পাতার প্রতি বর্গ সেন্টিমিটারে এলাকায় 1,000 থেকে 60,000 পর্যন্ত পত্রন্ত্র থাকতে পারে। এরপর হচ্ছে পত্রন্ত্রের গঠন, পত্রন্ত্র দুইটা অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ দিয়ে পরিবেষ্টিত থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর লাগবে হচ্ছে অধিকাংশ উদ্ভিদের সাধারণত সকাল 10টা থেকে 11টা এবং বিকাল 2টা থেকে 3টায় পত্রন্ত্র পূর্ণ খোলা থাকে। তাহলে পত্রন্ত্র খোলা থাকে কখন? যখন হচ্ছে আমাদের অফিসটা শুরু হয়। আমরা সাধারণত অফিস কখন শুরু হয়? আমাদের সকাল 10টা থেকে 11টা, এবং অফিস ছুটি হয় কয়টায়? বিকাল 2টা থেকে 3টায়। এই পর্যন্ত হচ্ছে কি আমাদের পত্রন্ত্রটা খোলা থাকে, ঠিক আছে, পূর্ণ। আর অন্য যে সময়, এই সময় হচ্ছে আমাদের পত্রন্ত্র বন্ধ থাকে, বিশেষ করে রাত্রিবেলা কী থাকে পত্রন্ত্র বন্ধ থাকে। ওকে, পত্রন্ত্রের কাজ, পত্রন্ত্র 3টা সারিবৃত্ত কাজে অংশগ্রহণ করে: শ্বসন, সালোক সংশ্লেষণ এবং প্রশোধন। এটা আগের অধ্যায়ে আমরা দাগাই দিয়েছিলাম। আচ্ছা, এরপর তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে লুক্কায়িত পত্রন্ত্র প্রশোধনের হার হ্রাস করে। কোনটি প্রশোধনের হার হ্রাস করে? লুক্কায়িত পত্রন্ত্র হচ্ছে প্রশোধনের হারটা কী করবে? হ্রাস করে। স্টামা এবং হচ্ছে স্টামাটার মধ্যে পার্থক্য। স্টামা হচ্ছে তোমার, দেখো, কোলোপ্লাস্টের মধ্যে সমসত্ব ধাত্রকে হচ্ছে স্টামা বলা হয়, আর স্টামাটা হচ্ছে তোমার কী তোমার পাতার যে ত্বক আছে, ত্বকের যে রন্ধ্র থাকে, সেই রন্ধ্রের যে ছিদ্র, সেটাকে বলা হয় স্টামাটা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এটা কী কী নিয়ে গঠিত, এটা কী কী নিয়ে গঠিত একটু দেখবা। এগুলো তত বেশি ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষণে অন্ধকার বিক্রিয়া হচ্ছে স্টামাতে ঘটে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষণে কী অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে? স্টামাতে ঘটে। আর তোমার টিস্যু এবং পরিবেশের বায়ুর মধ্যে ঘেঁষীয় বিনিময় হচ্ছে স্টামাটা দিয়ে চলতে থাকে, এটা একটু লাগবে। আচ্ছা, পত্রন্ত্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল, এটা নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন মতামত আছে। জাস্ট তোমরা একটা জিনিস মনে রাখবা, রক্ষীকোষের স্ফীতি মানে টার্জিট অথবা শিথিল অবস্থা পত্রন্ত্র খোলা এবং বন্ধ হওয়াটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে রক্ষীকোষের স্ফীতি এবং হচ্ছে শিথিল অবস্থা কী করে? পত্রন্ত্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এক এক বিজ্ঞানের এক এক ধরনের মতামত আছে এই পত্রন্ত্র খোলা এবং বন্ধ হওয়া সম্পর্কে। তাই তো কিছু পড়ার তো আর আমাদের সময় নেই। জাস্ট আমরা একটা জিনিস মনে রাখবো যে কোষের পিএইচ যদি হচ্ছে কম হয়, তাহলে কোষস্থ চিনির দ্রবণ হচ্ছে শ্বেতসারে পরিণত হয়। এই জায়গাটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে আধুনিক মতামত বা প্রোটন প্রবাহ মতামত নিয়ে কথাবার্তা বলা আছে। আচ্ছা, এইখানে কোষে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে হচ্ছে আমাদের রক্ষীকোষে পটাশিয়ামের প্রবেশটা বৃদ্ধি পাবে, ফলে পার্শ্ববর্তী কোষে পানি প্রবেশ করবে এবং হচ্ছে
তোমার পত্ররন্ধ্র খুলে যাবে, ঠিক আছে। তাহলে কোষে যদি পটাশিয়ামের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে হচ্ছে কি ভাইয়া আমাদের পত্ররন্ধ্র খুলে যাবে, সেক্ষেত্রে সাহায্য করবে কি কার্বন ডাইঅক্সাইড। আর যদি তোমার হাইড্রোজেনটা যদি বেরিয়ে যায় তখনও কিন্তু পত্ররন্ধ্র খুলে যায়। যদি হচ্ছে H+টা যদি প্রোটনটা যদি হচ্ছে প্রবেশ করে তখন হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এটাও কিন্তু একটা মতামত আছে। আচ্ছা, প্রশোধনের প্রভাবকসমূহ। প্রশোধন প্রক্রিয়া অনেকগুলো প্রভাবক কাজ করে, এই প্রভাবগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন হচ্ছে আলো, ঠিক আছে। এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনটা সেটা হচ্ছে ভাইয়া যে প্রশোধনের যে হার আছে সেটা বৃদ্ধিতে, হ্রাস বৃদ্ধিতে আলোর গুরুত্ব হচ্ছে শীর্ষস্থানীয়। সেক্ষেত্রে তোমাদের ব্লু লাইট আছে না, ব্লু লাইট হচ্ছে প্রশোধন পত্ররন্ধ্র হচ্ছে খোলা ত্বরান্বিত করে, পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে তোমার হচ্ছে ব্লু লাইট। ব্লু লাইট হচ্ছে কী করে ভাইয়া পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে। কোনটি পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে? ব্লু লাইট। আচ্ছা, এরপরে প্রশোধনের আরও একটা উপাদান তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, বায়ু প্রবাহ। এগুলো জাস্ট হেডলাইন মনে রাখবা। প্রশোধন প্রক্রিয়া কী কী প্রভাবক হিসেবে কাজ করে? বায়ুমণ্ডলের চাপ, পানিস্থ, মাটিস্থ পানি, হ্যাঁ, অভ্যন্তরীণ প্রভাবকসমূহ। এরপর হচ্ছে বিটপ, অভ্যন্তরীণ প্রভাবকসমূহ হচ্ছে কী? ওগুলো ছিল বাহ্যিক প্রভাবকসমূহ। অভ্যন্তরীণ প্রভাব হচ্ছে বিটপ, মূল বিটপ অনুপাত, পাতার আয়তন এবং সংখ্যা। হ্যাঁ, তোমার খেয়াল করে যে পাতার আয়তন এবং সংখ্যা তারতম্যের উপর ভিত্তি করে কিন্তু প্রশোধনের হার তারতম্য হয়। পাতার আয়তন এবং সংখ্যা যত বেশি হবে প্রশোধন কিন্তু তত বেশি হবে, এটা একটু মনে রাখবা। পাতার গঠন, ঠিক আছে। মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ, জীবনী শক্তি, এগুলোর উপর ভিত্তি করে। এগুলো ভাই তুমি ভিতরে পড়তে যা মাথা মতো নষ্ট করে ফেলায় না, ঠিক আছে। সারাদিনও পড়বা কিন্তু কোনো কাজ আসবে না। একটা ওদের থেকে সর্বোচ্চ প্রশ্ন হয় একটা, দুইটা বা তিনটাই হোক, ঠিক আছে। তো সেক্ষেত্রে তো তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা থেকে প্রশ্ন দিবে, তাই না? এত কিছু পড়তে যাবে না তারা। আচ্ছা, এরপরে জাস্ট এই ছকটা পড়বা। প্রশোধন এবং হচ্ছে বাষ্পীভবনের মধ্যে পার্থক্যটা কি, এই ছকটা একটু পড়বা। আর প্রশোধন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, বাষ্পীভবন একটা ভৌত প্রক্রিয়া। এটাতে চাপের উদ্ভব ঘটে, এটাতে চাপের উদ্ভব ঘটে না। এটা আর্দ্রতা দেখা যায়, এতে হচ্ছে তোমার হচ্ছে শুষ্কতা দেখা যায় বাষ্পীভবন প্রক্রিয়া, ঠিক আছে। স্ট্রামাটা এবং কিউটিক্যাল এবং লেন্টিসেল দিয়ে হচ্ছে তোমার কি হয়, এখান থেকে অতিরিক্ত পানিটা বের হয়ে যায় প্রশোধনে। আর এটাতে হচ্ছে তোমার পানি সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। ওকে, খেয়াল করো কয়েকটি প্রয়োজনীয় শব্দ। অবিশ্রবণ, এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। এই অবিশ্রবণ প্রক্রিয়া হচ্ছে বৈষম্য বৃদ্ধির ঝিল্লি থাকবে, ঠিক আছে। বৈষম্য বৃদ্ধির ঝিল্লি কোথা থেকে? অবিশ্রবণ প্রক্রিয়া থাকবে। এরপর হচ্ছে ডিফিউজ বা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া, সাধারণত অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থান থেকে তোমার হচ্ছে কঠিনতর বায়ু পদার্থ ছড়িয়ে পড়াকে কী বলা হয়? বা তোমার ডিফিউজ বা ব্যাপন বলা হয়। এরপর হচ্ছে অবিশ্রাবণিক চাপ নিয়ে কথা বলা হচ্ছে। এই ইয়াটা একটু গুরুত্বপূর্ণ ভাইয়া, প্লাজমোলাইসিস, ঠিক আছে। প্রোটোপ্লাজমের সংকোচনকে প্লাজমোলাইসিস বলা হয়, এই জায়গাটা দেখবা। তাহলে কি বলছি ভাইয়া, প্রোটোপ্লাজমের সংকোচনকে কী বলা হয়? প্লাজমোলাইসিস বলা হয়, ঠিক আছে। এই জায়গাটা দেখবা। এরপর হচ্ছে টার্জিডিটি বা রসের স্ফীতি, ঠিক আছে। রসের স্ফীতিতে কী বলা হয়? বা টার্জিডি বলা হয়। তাহলে তোমার হচ্ছে যে অন্তঃবিশ্রবণ প্রক্রিয়া, পানি গ্রহণের ফলে কোষে যদি স্ফীতি হয় সে অবস্থাকে বলা হয় টার্জিডিটি, ঠিক আছে। এরপর হচ্ছে টার্গার প্রেশার। দেখো, স্ফীত চাপ, টার্জিডিটি তথা রসের স্ফীতির জন্য প্রোটোপ্লাজম কর্তৃক কোষ প্রাচীরের উপর যে চাপ সৃষ্টি হয় তাকে বলা হয় টার্গার প্রেশার, ঠিক আছে। তাহলে প্রোটোপ্লাজম কর্তৃক কোষ প্রাচীরের উপর চাপ সৃষ্টি হয় কী বলা হয়? টার্গার প্রেশার বলা হয়। এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই। প্লাজমোলাইসিস হচ্ছে প্রোটোপ্লাজমের সংকোচন, টার্জিডিটি হচ্ছে তোমার রস স্ফীতি, ঠিক আছে। পানি গ্রহণ করে তোমার কোষের স্ফীতি হয় টার্জিডিটি বলা হয়। আর টার্গার প্রেশার হচ্ছে প্রোটোপ্লাজম দিয়ে কোষ প্রাচীরের উপরে চাপ সৃষ্টি করা। এরপর হচ্ছে ইমবাইবেশন। ইমবাইবেশন হচ্ছে আমাদের এখানে জাস্ট মনে রাখবে কোনটা ভাই? হাইড্রোফিলিক পদার্থগুলো কারা, ঠিক আছে। ইমবাইবেশন প্রক্রিয়া কোন পদার্থ ব্যবহৃত হয়? হাইড্রোফিলিক পদার্থ। হাইড্রোফিলিক পদার্থ হচ্ছে আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন এবং হচ্ছে জিলাটিন। ওকে, আচ্ছা। এরপর আমরা চলে আসলাম ভাই ফটোসিনথেসিসে। ফটোসিনথেসিসে তোমাদের কী কী লাগবে দেখো। বিজ্ঞানী চার্লস বার্নেস হচ্ছে সর্বপ্রথম ফটোসিনথেটিক শব্দটি ব্যবহার করেছিলেন। তাহলে ফটোসিনথেটিক শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন কে? বিজ্ঞানী চার্লস বার্নেস, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফটোসিনথেসিস প্রক্রিয়াটা মূলত কী দেখাবে? 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি, সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে বিক্রিয়া করে হচ্ছে 1 অণু গ্লুকোজ এবং হচ্ছে 6 অণু পানি, 6 অণু অক্সিজেন উৎপন্ন করবে। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড পরিমাণ কত অণু? 6 অণু। পানি পরিমাণ কতটুকু? 12 অণু। আচ্ছা, এরপরে তোমার গ্লুকোজ উৎপন্ন হবে কয় অণু? 1 অণু। এরপর তোমার হচ্ছে পানি উৎপন্ন হবে কয় অণু? 6 অণু। অক্সিজেন উৎপন্ন হবে 6 অণু। ওকে, এগুলো একটু মনে রাখবা। জাস্ট সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা একটু মনে রাখবা। এই যে এখানে দেওয়া আছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, 1 অণু হেক্সোজ শর্করা প্রস্তুত করতে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু, হ্যাঁ 12 অণু হচ্ছে পানি এবং হচ্ছে 50টি প্রোটনের প্রয়োজন হয়। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তোমার হচ্ছে 1 অণু সুগার উৎপন্ন করতে, শর্করা প্রস্তুত করতে কতটুকু
ফোটনের পরিমাণ প্রয়োজন পড়বে, 60টি ফোটনের পরিমাণ প্রয়োজন পড়বে, ঠিক আছে, 50 থেকে 60টা ফোটন লাগবে। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া একটা জারণ বিজারণ বিক্রিয়া, এটা একটু দেখবা। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে কি একটা জারণ বিজারণ বিক্রিয়া। এরপর দেখো ভাই সালোক সংশ্লেষণ অঙ্গ, তোমরা যদি একটু খেয়াল করবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি শুরু হয় ক্লোরোপ্লাস্ট নামক সাইটোপ্লাজম আছে না, সাইটোপ্লাজমের অঙ্গাণুতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা শুরু হয়, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমার এই যে সায়ানোব্যাকটেরিয়া আছে না, সায়ানোব্যাকটেরিয়াতে সাধারণত আমাদের ক্লোরোপ্লাস্ট থাকে না, ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট থাকে হচ্ছে সবুজ শৈবাল, তারপর হচ্ছে ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, জিমনোস্পার্ম এবং হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, মানে যারা হচ্ছে কি সজীব উদ্ভিদ, ঠিক আছে। এই সকল জায়গায় কি থাকবে, অবশ্যই আমাদের ক্লোরোপ্লাস্ট থাকবে, কিন্তু সায়ানোব্যাকটেরিয়াতে ক্লোরোপ্লাস্ট থাকে না, এটা একটু দেখবা। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্টের অবস্থান, ক্লোরোপ্লাস্টটা কোথায় অবস্থান করে, ঠিক আছে, খেয়াল করো ভাইয়া। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ শৈবাল, যেমন রিক্সিয়া, তারপর হচ্ছে মার্সানিটা ইত্যাদির মতো ইত্যাদি, থাইলাগেট, ব্রায়োফাইটসের প্রায় সমস্ত দেহই হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে, ঠিক আছে। তাহলে সবুজ শৈবাল যেমন রিক্সিয়া, মার্সেন্টা, এই দুইটা যে উদ্ভিদ আছে, এই দুইটা উদ্ভিদের থাইলাগেটের, ব্রায়োফাইটের প্রায় সমস্ত স্থানে কি থাকবে, আমাদের ক্লোরোপ্লাস্ট থাকবে, ঠিক আছে। সবচেয়ে বেশি ক্লোরোপ্লাস্ট কোথায় থাকবে, সবচেয়ে বেশি ক্লোরোপ্লাস্ট থাকে হচ্ছে আমাদের উচ্চ শ্রেণী উদ্ভিদের কচি পাতা ও কাণ্ডে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে। আচ্ছা, সামগ্রিক বিবেচনায় সবুজ পাতাকে হচ্ছে ফটোসিনথেসিসের প্রধান অঙ্গ হিসেবে ধরা হয়। তাহলে ফটোসিনথেসিসের প্রধান অঙ্গটা হচ্ছে কি ভাইয়া, পাতা। ফটোসিনথেসিস প্রক্রিয়া যে ঘটবে, এই যে ফটোসিনথেসিস প্রক্রিয়া, এই প্রক্রিয়ার প্রধান অঙ্গ হচ্ছে কে, পাতা। ফটোসিনথেসিসের প্রধান অঙ্গ হলো পাতা, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে পাতার মেসোফিল টিস্যুতে সাধারণত ক্লোরোপ্লাস্টটা বিন্যস্ত থাকে, ওকে। ফটোসিনথেসিসের অঙ্গ, ফটোসিনথেসিসের অঙ্গ হলো সবুজ অঙ্গ, বিশেষ করে সবুজ পাতা, আর অঙ্গাণু হলো ক্লোরোপ্লাস্ট, আর ফটোসিনথেসিসের স্থান হলো ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। তাহলে কি বলছি, ফটোসিনথেসিসের অঙ্গ হচ্ছে কি সবুজ অঙ্গ, বিশেষ করে সবুজ পাতা, ফটোসিনথেসিস অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আর ফটোসিনথেসিসের স্থান হচ্ছে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে ক্লোরোফিল এর প্রকারভেদ নিয়ে কথাবার্তা বলা আছে। ক্লোরোফিল হচ্ছে ক্লোরোফিল এ হলদে সবুজ বর্ণের, ক্লোরোফিল বি হচ্ছে নীলাভ সবুজ বর্ণের, এবং জ্যান্থোফিল হলুদ, ক্যারোটিন হচ্ছে কমলা বর্ণের, এগুলো একটু লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের যে ক্লোরোফিল আছে, ক্লোরোফিলটা কী কী নিয়ে থাকে, ক্লোরোফিল এ থাকে, তারপর হচ্ছে কী থাকে বি থাকে, আর হচ্ছে কি থাকে ক্যারোটিন, এবং তোমার কী থাকে ক্যারোটিন এবং হচ্ছে কি জ্যান্থোফিল থাকে, ঠিক আছে। জ্যান্থোফিল হলুদ হয়ে থাকে, আর ক্যারোটিন হচ্ছে কি কমলা বর্ণের হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সক্রিয় অণু হিসেবে কাজ করে কি ক্লোরোফিল এ অণু, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এখানে আর এগুলো লাগবে না, এগুলো পুরো মাথা নষ্ট করো না। ফাইকোবিলিন্স ফাইকোবিলিন্স হচ্ছে কি নীল রঙের রঞ্জক পদার্থের নাম হলো ফাইকোবিলিন্স। দেখো, নীল নিন ফাইকোসায়ানিন, ঠিক আছে। ফাইকোবিলিন্স হচ্ছে নীল বর্ণের রঞ্জক পদার্থের নাম হলো ফাইকোসায়ানিন, ঠিক আছে। সরি, নীল বর্ণের যে বন্ধক পদার্থ সেটা হচ্ছে কি ফাইকোসায়ানিন। দেখো, শেষে আছে নিন মানে কি ধরো নীল, ঠিক আছে। তাহলে ফাইকোসায়ানিন হচ্ছে নীল, আগে লাল, আর লাল হচ্ছে কোনটা দেখো ফাইকো এরিথিন। দেখো কি এরিথিন হচ্ছে ফাইকো এরিথিন হচ্ছে কি লাল, এদের একত্রে বলা হয় ফাইকোবিলিন্স। তাইলে ফাইকো এরিথ্রিন এবং হচ্ছে ফাইকোসায়ানিন, এই দুইটাকে একত্রে কি বলা হয়, ফাইকোবিলিন্স, একটু মনে রাখবে এটা। আচ্ছা, সালোক সংশ্লেষণের মূল পিগমেন্ট হলো ক্লোরোফিল এ, এটা আমি তোমাদেরকে আরও একটু আগেও একবার দেখাছিলাম। সালোক সংশ্লেষণের মূল পিগমেন্ট হচ্ছে কি ক্লোরোফিল এ, এটা মনে রাখবা। এরপর হচ্ছে তোমার আলোর তরঙ্গের শুধুমাত্র দৃশ্যমান আলো আমরা দেখতে পাই, যেটা সাদা আলো নামে পরিচিত। তাহলে আলোক তরঙ্গের আমরা কোন আলোটা দেখতে পাই, দৃশ্যমান আলোটা আমরা দেখতে পাই, এবং সেটা হচ্ছে কি আলো নামে পরিচিত, সাদা আলো নামে পরিচিত, এটা একটু লাগবে, ঠিক আছে। আর আলোর এই যে কী কী আছে দেখো, বেনিয়া সহকলা, ঠিক আছে, আমাদের রংধনু যে 7টা রং, এগুলো নিয়ে কথাবার্তা আছে, এগুলা কোন জায়গায় কী রং প্রদর্শন করে দেখাবে, ঠিক আছে। যাক, এটা হচ্ছে আলোক শোষণ প্রণালী। এখান থেকে আমাদের লাগবে হচ্ছে আমাদের সূর্যলোক থেকে যে পরিমাণ আলো হচ্ছে পৃথিবীতে পৌঁছায়, তার মধ্যে হচ্ছে 83% হচ্ছে ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হয়, 12% হচ্ছে বায়ুমণ্ডলে প্রতিফলিত হয়, এবং 5% ভূগর্ভে প্রতিসরিত বা বিলীন হয়ে যায়। বুঝছো, সূর্যের আলো থেকে আমরা হচ্ছে যে পরিমাণ আলোটা আমরা কার্যকর আলোটা পাই, তার হচ্ছে 83% ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হবে, 12% বায়ুমণ্ডলে প্রতিফলিত হবে, 5% প্রতিসরিত বা বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে একটা কথা, বিশ্বের মোট সৌরশক্তির যে শক্তির পরিমাণ আসে তার 0.5 থেকে 3.5 হচ্ছে ক্লোরোফিল ও অনন্য রঞ্জক পদার্থ কর্তৃক শোষিত হয়, ওকে। আচ্ছা, এরপরে আলোর শোষণ প্রণালী, এখানে তোমার তো আমরা অনেকবারই দেখালাম যে কী কী আলো থাকে। এখানে দেখো এই যে
তোমার শ্বসন প্রণালী হচ্ছে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সালোক সংশ্লেষণের সময় বেগুনি, নীল এবং কমলা আলো বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, বাকি আলোগুলো হচ্ছে কম পরিমাণে ব্যবহৃত হয়। একক আলোক হিসেবে সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে লাল আলো ব্যবহৃত, সালোক সংশ্লেষণে বেশি ব্যবহৃত হয়। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া একক আলোক হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা? লাল আলো। আর একত্র করে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বেগুনি, নীল, কমলা অথবা লাল। ঠিক আছে। আর বাকিগুলো হচ্ছে কম ব্যবহৃত হয়। ঠিক আছে। আচ্ছা, এই ফটো সিস্টেম এটা আমরা শখ থেকে পড়ে নিব, এগুলো এখানে দরকার নেই। তবে তারপর তোমরা জাস্ট এটা মনে রাখবা, ফটো সিস্টেম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফটো সিস্টেম 1 আর একটা হচ্ছে ফটো সিস্টেম 2। ফটো সিস্টেম 1 হচ্ছে তোমার ক্লোরোফিল এর 700 ন্যানোমিটার হয়ে থাকে, আর ফটো সিস্টেম 2 এর হচ্ছে ক্লোরোফিল এ অণুটা হচ্ছে 680 ন্যানোমিটার হয়ে থাকে। তাহলে পিএস এটাকে 680, আর একটা বলা P70 বলা হয়। ঠিক আছে, একটা হচ্ছে P680 আর একটা হচ্ছে P700 এভাবে বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ফটো সিস্টেমের সাধারণত 3টা অংশ থাকে। একটা হচ্ছে আলোক শোষণ অংশ, তারপর হচ্ছে তোমার বিক্রিয়া কেন্দ্র এবং হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। 3টা অঞ্চল হচ্ছে তোমার ফটো সিস্টেমে থাকে, এটা একটু মনে রাখবে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার ফটো অ্যাক্টিভেশন, পিগমেন্ট এবং এর অনুসঙ্গে ইলেকট্রন শক্তি শোষণ করে, এটাকে ফটো অ্যাক্টিভেশন বলা হয়। এটার সংজ্ঞাটা একটু দেখবা। একটা কথা বলতেছি, আমি জাস্ট যা দেখাচ্ছি এখানে স্কিপ করার মতো কিছুই নেই। ঠিক আছে। সর্বোচ্চ পরিমাণ মানে হচ্ছে ইয়ে করে আর কি দাগাই দিয়েছে। ঠিক আছে, যতটুকু কম দাগানো যায়। এরপর খেয়াল করবে ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 2। ঠিক আছে, এটা তোমার ইয়েগুলো লাগবে। ফটো সিস্টেম 1 হচ্ছে কোথায় অবস্থান করে? ফটো সিস্টেম 1 হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকেটের বাইরে অবস্থান করে। হ্যাঁ, এটা হচ্ছে থাইলাকেটের ভিতর দিকে অবস্থান করে। এতে ক্লোরোফিল এ অণু থাকে 700, এটাতে থাকে 600। হ্যাঁ, এটাতে চক্রীয় এবং অচক্রীয় দুইটাই হচ্ছে ফটো সিস্টেম 1 সাথে সম্পর্কযুক্ত। আর ফটো সিস্টেম 2 হচ্ছে শুধুমাত্র অচক্রীয়। ঠিক আছে, এর পরিমাণ হচ্ছে অপেক্ষাকৃত বেশি পরিমাণে ক্লোরোফিলে থাকে, এটাতে কম থাকে, যেহেতু এই যে 700 আর এটাতে 680 তো অবশ্যই কম থাকে, তাই না? এনএডিপিপি যেমন হচ্ছে ইলেকট্রন দান করে, আর এটা এনএডিপিপি যেমন হচ্ছে ফটো সিস্টেম 2 হচ্ছে প্রোটন দান করে। হ্যাঁ, ফটো সিস্টেম 2 থেকে এসে এটার ঘাটতি পূরণ করে, আর এটা পানি থেকে এসে হচ্ছে পূরণ করে ইলেকট্রনের ঘাটতিটা। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার ফটোলাইসিস, এর সাথে কোনো সম্পর্ক নেই ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2 হচ্ছে তোমার যে এটার সাথে সম্পর্কযুক্ত আছে। ঠিক আছে, এই কথাবার্তা আর কি। এরপরে তোমরা যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে বায়োলজিতে সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হলো P680। বায়োলজিতে সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হলো কোনটা? ফটোসিনথেসিস 2 এর যে ক্লোরোফিল অণু আছে সেটা। তাহলে আমাদের কি বলছি ভাই, ফটোসিস্টেম 2 এর ক্লোরোফিল অণু 680 P680, যেটা হচ্ছে বায়োলজির সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এরপর হচ্ছে পানির বিভাজন কেবলমাত্র আলোর উপস্থিতিতে ঘটে থাকে। পানির বিভাজন কিসের মাধ্যমে ঘটে থাকে? আলোর উপস্থিতিতে ঘটে থাকে, তাই এর নাম দেওয়া হয়েছিল ফটোলাইসিস। ঠিক আছে। এই যে এডিপি হচ্ছে কী করে ভাইয়া? ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপিএস এনজাইমের উপস্থিতিতে এটিপি প্লাস পানি উৎপন্ন করে। একটা ইয়ে আছে এটিপি থেকে, এই যে এডিপি থেকে যে এটিপি তৈরির যে প্রক্রিয়া এটা। আচ্ছা, থাইলাকেটের যে সারফেস আছে সেই সারফেস স্টেমার দিকে থাকলে সেখান থেকে হচ্ছে এটিপিটা তৈরি হয়। ঠিক আছে, এটিপিকে জৈব মুদ্রা বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এটা একটু মনে রাখবা। অথবা তোমার বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন। ঠিক আছে, এটিপিকে কী বলা হয় ভাইয়া? বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন অথবা জৈব মুদ্রা বা জৈব শক্তি, এটা একটু দেখবা। ঠিক আছে। আচ্ছা, এরপরে এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ ভাইয়া, এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফিওফাইটিন, ঠিক আছে, আসার মতো প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায়। এটা হচ্ছে রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। ফিওফাইটিন হচ্ছে কি? নিচের কোনটি রূপান্তরিত ক্লোরোফিল এ অণু? ফিওফাইটিন +2 সাইনিন +2 কুইনিন। হ্যাঁ, এভাবে কিন্তু থাকবে, তো তোমরা এটা একটু ভালো করে পড়বা। তাহলে নিচের কোনটি রূপান্তরিত ক্লোরোফিল অণু? এটা হচ্ছে ফিওফাইটিন। এরপর হচ্ছে প্লাস্টোকুইনন। ঠিক আছে ভাইয়া, অতি চলনশীল লিপিড, লিপিড হচ্ছে কি? প্লাস্টোকুইনিন। সাইটোক্রোম, লৌহগঠিত তোমার হচ্ছে হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিনকে বলা হয় সাইটোক্রোম। সায়ানিন মানে চলনশীল ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন। ঠিক আছে, প্রোটিন, লিপিড, হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখবা কিন্তু। ঠিক আছে, ফেরিডক্সিন, এটি একটি তোমার হচ্ছে আয়নের সালফার, এই যে সালফার আয়ন আছে না, সালফার আয়নের একটা প্রোটিন যেটা হচ্ছে ফেরিডক্সিন। ঠিক আছে, এগুলো একটু লাগবে, খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু, এগুলো পড়বা। আচ্ছা, এরপর হচ্ছে তোমার যে পাতাবার মেসোপলির সাথে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ। এক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবা, এইখান থেকে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বায়ুমণ্ডলে তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.04%। ওকে, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 0.04%, এটা লাগবে এখান থেকে। ঠিক আছে। আচ্ছা,
ফটোসিনথেসিস সূচনাটা কীভাবে ঘটে দেখো, অ্যাটমের শক্তির উচ্চ বলয় হতে ইলেকট্রনটি যখন প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা গ্রহণ করে তখন হচ্ছে ফটোসিনথেসিসের সূচনা ঘটে। দেখতে পারো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কলা কৌশল। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দুইটা পর্যায়ে সম্পন্ন হয়, একটা আলোক নির্ভর পর্যায় আর একটা আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায়টা কিসের মাধ্যমে হয়ে থাকে? আলোক নির্ভর পর্যায় হচ্ছে এটিপি এবং NADPH প্লাস H+ তৈরি হয়, ঠিক আছে। এটা থাইলাকেট মেমব্রেনে সংগঠিত হয়। আর আলোক নিরপেক্ষ যে পর্যায়টা সেটা কিন্তু ভাই স্ট্রামাতে সংগঠিত হয়, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবা, স্ট্রামা। ওকে, আচ্ছা। এরপরে এখানে বিক্রিয়াটিকে দেখানো আছে, এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য দরকার নেই। আচ্ছা, এরপর খেয়াল করবা সূর্যালোকের উপস্থিত শক্তি ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হবে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডকে আত্মীয়করণের মাধ্যমে শর্করা প্রস্তুত করতে এটিপি NADPH প্লাস H+ এর শক্তি ব্যবহৃত হয় বলে এটিপি এবং H+ NADPH+ ইত্যাদিকে আত্মীকরণ বা অ্যাসিমিলেটরি পাওয়ার বলা হয়। তাহলে অ্যাসিমিলেটরি পাওয়ার বা আত্মীকরণ শক্তি কাকে বলা হয়? এটিপি NADPH প্লাস H+কে হচ্ছে আত্মীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার বলা হয়। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে ফটোফসফোরেশন। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শক্তি ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরেশন বলা হয়। এই সংজ্ঞাটা আমরা একটু আগে দেখছি, ঠিক আছে, এটা লাগতেছে না। আচ্ছা, এরপর হচ্ছে তোমার অচক্রীয় ফটোফসফোরেশন, মানে যে প্রক্রিয়ায় হচ্ছে তোমার ফটোসিস্টেম 2 হতে ইলেকট্রন এসে হচ্ছে তোমার সেখানে ফিরে না গিয়ে হচ্ছে তোমার পুনরায় ফটোসিস্টেম 1-এ আবার চলে যায়, সেটাকে বলা হয় কি ভাই? অচক্রীয় ফটোফসফোরেশন, ঠিক আছে। আর যেটা করে সেটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরেশন। এটা তোমার হচ্ছে জাস্ট একটা ছক আছে, আমরা ছকটা বললেই হবে। ওকে, প্রকৃতপক্ষে এটিপি তৈরি পৃথকভাবে, এই যে প্রকৃতপক্ষে আমরা যে এটিপিটা তৈরি করি, এটিপি তৈরি যে পৃথকভাবে যে প্রক্রিয়া, এই পৃথক প্রক্রিয়াটাকে বলা হয় কি ভাই? কেমোঅস্মোটিক প্রক্রিয়া, ঠিক আছে। কেমোঅস্মোটিক প্রক্রিয়া বা কেমিঅস্মোটিক প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে প্রকৃতপক্ষে এটিপি তৈরি প্রক্রিয়াটার নাম কি? কেমিঅস্মোটিক প্রক্রিয়া। ওকে, আচ্ছা। চক্রীয় ফটোফসফোরাইলেশন, যে ফটোফসফোরেশন প্রক্রিয়া ফটোসিস্টেম 1 থেকে ইলেকট্রন বিভিন্ন বাহক ঘুরে আবার হচ্ছে তোমার কী করে পুনরায় ফটোসিস্টেম 1-এ প্রবেশ করে, সেটাকে চক্রীয় ফটোফসফোরেশন বলে। আর অচক্রীয় ফসফোরাইলেশন কিন্তু ভাই এটা কিন্তু পুনরায় ফিরে কিন্তু আসে না, এটা একটু মনে রাখবা। ওকে, আচ্ছা। এরপরে এই যে কেমোস্পেটিক প্রক্রিয়া কী কী হয় সেগুলো আবার এখানে দেখানো আছে, তো এইখানে লাগবে না। এখানে লাগবে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, তারপর হচ্ছে শৈবাল এবং সবুজ উদ্ভিদে সাধারণত তোমার NADP এর সরবরাহ বন্ধ হয়ে গেলে চক্রীয় ফসফোরাইলেশন প্রক্রিয়াটা মূলত ঘটে, ঠিক আছে। চক্রীয় ফসফোরাইলেশন প্রক্রিয়া কখন ঘটে এবং কোথায় ঘটে? সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, শৈবাল ও সবুজ উদ্ভিদে সাধারণত এটা ঘটে যখন হচ্ছে NADP এর সরবরাহটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। চক্রীয় ফটোফসফোরাইলেশন এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য এইখানে খেয়াল করবো ভাইয়া। উৎপন্ন ইলেকট্রনটা PS2 হতে ফটোসিস্টেম 2 থেকে আসে এবং হচ্ছে এটা হচ্ছে পুনরায় কিন্তু ফটোসিস্টেম 2-তে ফিরে আসে না। আর এটা ফটোসিস্টেম 1 হতে উৎপন্ন হয়ে আবার ফটোসিস্টেম 1-এ ফিরে আসে। ফটোসিস্টেম 1 এবং 2 উভয় হচ্ছে অচক্রিয়তে অংশগ্রহণ করে, শুধুমাত্র ফটোসিস্টেম 1 হচ্ছে চক্রিয়তে অংশগ্রহণ করে। পানির প্রয়োজন হয়, হ্যাঁ, আর এটাতে পানির কোনো প্রয়োজন হয় না। অক্সিজেন উৎপন্ন, পানির সাথে ভাঙনের ফলে অক্সিজেন উৎপন্ন হয়, আর এটাতে অক্সিজেন উৎপন্ন হয় না, কারণ পানি তো তোমার ভাঙতেছে না, ঠিক আছে না, পানি নাই, তাহলে পানি ভাঙবে না, অক্সিজেন উৎপন্ন হবে না। পানি ভাঙবে, অক্সিজেন উৎপন্ন হবে, ঠিক আছে না। আচ্ছা, অক্সিজেন উৎপন্ন হবে। এরপর দেখো NADP বিজারিত হয়ে এক অণু NADPH প্লাস H+ সৃষ্টি হয়, আর এটাতে হচ্ছে NADP বিজারিত হয় না। আচ্ছা, এরপর হচ্ছে তোমার আলোক নিরপেক্ষ পর্যায়। দেখো ভাইয়া, কার্বোহাইড্রেট তৈরি বা কার্বন তৈরি বা কার্বন বিজারণ পদ্ধতি, এটা হচ্ছে তোমার আলোক নিরপেক্ষ পর্যায়ে সৃষ্ট। সেখান থেকে কী হয় ভাই? এটিপি NADPH প্লাস H+ কিন্তু সৃষ্টি হয়, ঠিক আছে, কার্বন বিজারণ পদ্ধতিতে। আচ্ছা, এখন এইখানে আমাদের যেটা লাগবে, কার্বন বিজারণ প্রক্রিয়া হচ্ছে আমাদের আলোর প্রয়োজন পড়ে না। আলোক নিরপেক্ষ পর্যায়ে বা কার্বন বিজারণ পদ্ধতি কী পড়ে না ভাইয়া? আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, তাই একে আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়ে বলা হয়। খেয়াল করে ভাইয়া, আলোক নিরপেক্ষ পর্যায়ে বা অন্ধকার পর্যায়ে হচ্ছে বা কার্বন বিজারণ পদ্ধতি, এই প্রক্রিয়া ক্লোরোপ্লাস্টের স্টামাটে সংঘটিত হয়। একটু আগে বলছিলাম যে তোমার ওইটা সংঘটিত হয় থাইলাকেটে। আলোক নিরপেক্ষ পর্যায়ে কোথায় সংঘটিত হয়? থাইলাকেটে। আর আলোক অন্ধকার পর্যায়ে কোথায় সংঘটিত হয়? স্টামাতে। এরপর খেয়াল করো ভাইয়া, এখানে কয়েকটা চক্র আছে, ক্যালভিন চক্র, হ্যাসো স্যালাক চক্র, ক্র্যাসিলিয়ন অ্যাসিড মেটাবলিজম বা CAM, ঠিক আছে। এই যে পদগুলো আছে, এখানে প্রথমে হচ্ছে আমাদের ক্যালভিন চক্র, এটাকে বলা হয় C3 চক্র। এরপর হচ্ছে হ্যাসো স্যালাক চক্র, যেটাকে বলা হয় C4 চক্র, ঠিক আছে। এই ক্যালভিন চক্র বা C3 চক্র তোমার হচ্ছে এইখানে তোমার এইটাকে তেজস্ক্রিয় কার্বনের ব্যবহার সন্ধানী পদ্ধতিতে কলোরা নামক এক কোষীয় শৈবালে কার্বন বিজারণ এর গতিপথ হচ্ছে বিজ্ঞানী ক্যালভিন এটা আবিষ্কার করেছিলেন, এই কারণে একে ক্যালভিন চক্র বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে কার্বন যোগ করা হয়, যেমন এটার সাথে তুমি যদি হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্টামাতে হচ্ছে প্রবেশ করে,
পূর্ব অবস্থিত কার্বন হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ সুগার 1,5 বিস্ফোটের সাথে তোমার একটা যুক্ত হয়ে আরবিবি এর সাথে যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট একটা কিটো অ্যাসিড উৎপন্ন করে, ঠিক আছে, এটা লাগতে পারে। এরপর হলো বিশ্বের সর্বাধিক ব্যবহৃত এনজাইম হলো কি ভাইয়া, রবিস্কো। আর এই যে এখানে এটাও দরকার আছে যে এই যে এখানে যে আমাদের কার্বন কাজে ক্যালভিন চক্রে যে কার্বন গ্রহণ করছে সেটার নাম হচ্ছে কি বা আরইউবিপি বা রবিস্কো এনজাইম। ক্যালভিন চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে সেটা হচ্ছে রবিস্কো এনজাইম বা আরইউবিপি। আর রবিস্কো এনজাইম হলো তোমার বিশ্বের সর্বাধিক ব্যবহৃত একটা এনজাইম। প্রতি বছর 100 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইডে কার্বন ডাইঅক্সাইড আছে না, এটা হচ্ছে কার্বোহাইড্রেটে রূপান্তরিত করে, ঠিক আছে। তাহলে কে সর্বাধিক ব্যবহৃত এনজাইম হলো পৃথিবী থেকে রবিস্কো। আর এটা কি করে, এটা হচ্ছে তোমার প্রতি বছর 100 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইডকে কার্বোহাইড্রেটে রূপান্তরিত করে। ওকে, আচ্ছা, এরপরে কি লিখতে পারে এখানে, এই প্রক্রিয়া 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড উৎপন্ন হয় বলে, ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয় বলে এর প্রথম স্থায়ী পদার্থ হলো কি ভাইয়া, ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এই যে ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো কি 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে। এই কারণে এটাকে কি বলা হয়, C3 চক্র বলা হয়, ঠিক আছে। ওকে, এই ক্যালভিন চক্র বা C3 চক্রের যে পদার্থগুলো আছে সেগুলো হচ্ছে কি ভাই, আম, জাম, ধান, পাট, এই উদাহরণগুলো একটু মনে রাখবা। ওকে, আচ্ছা, এরপর চলে আসে তোমার হচ্ছে এখানে লাগতেছে না, আলোক নির্ভর পর্যায় এবং হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে একটা পার্থক্য। ক্লোরোপ্লাস্টের থাইলাকেটে হচ্ছে আলোক নির্ভর পর্যায় ঘটে, স্টেমাতে হচ্ছে তোমার আলোক নিরপেক্ষ পর্যায় ঘটে। এখানে শক্তির প্রয়োজন হয়, এটাতে শক্তির প্রয়োজন হয় না। এই প্রক্রিয়া হচ্ছে শক্তিতে রূপান্তরিত এটিপি এনএডিপিএস প্লাস এস প্লাস উৎপন্ন হয়, এটাতে এগুলো উৎপন্ন হয় না। এ অধ্যায়ে এনএডিপি বিজারিত হয়, এ অধ্যায়ে এনএডিপি জারিত হয়, ঠিক আছে। এগুলো একটু দেখবা, এই ছকটা দেখবা। ফটোসিনথেসিস প্রক্রিয়ার মূল উদ্দেশ্য কী বা গ্লুকোজ তৈরি করা, এটা একটু দেখবো, ফটোসিনথেসিস প্রক্রিয়ার মূল উদ্দেশ্য, ঠিক আছে। এরপরে C3 উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো দেখতে পারো। তোমার C3 উদ্ভিদে তোমার কখন ঘটে, যেমন দিনের বেলা ঘটে, রাতের বেলা বন্ধ থাকে, হ্যাঁ। বান্ডল শীতকোষে ঘিরে ম্যাসোবিল টিস্যুর পৃথক স্তর থাকে না, এটাকে ক্রাঞ্চ অ্যানাটমি অনুপস্থিত থাকে। এরপর হচ্ছে তোমার কোষের হচ্ছে কি একই ধরনের গ্রানাম থাকে। এখানে তাপমাত্রা প্রয়োজন হয় 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বায়ুমণ্ডলে 20% বেশি অক্সিজেন থাকলে C3 এর বিজারণ বাধাগ্রস্ত হয়। এটাতে সাধারণত 50 থেকে 150 ppm পর্যন্ত কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে C3 চক্রটা হচ্ছে ভালো পরিমাণে হয়ে থাকে, ঠিক আছে। এগুলো একটু দেখবা, এটা ছক দেখলে হয়ে যাবে, আমার এখান থেকে দেখা লাগবে না, এখান থেকে দেখো না, জাস্ট ছকটা দেখো, ঠিক আছে। শুক্রজ উদ্ভিদের সারা দেহে কী হবে, ট্রান্সপোর্ট হয়। এরপরে ফটো রেসপিরেশন প্রক্রিয়া হচ্ছে ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজম এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই 3টা অঙ্গাণু অংশগ্রহণ করে, ঠিক আছে। ফটো রেসপিরেশন এ C3 উদ্ভিদের ফটোসিনথেসিসের হার 25% পর্যন্ত কমিয়ে দেয়। ফটো রেসপিরেশন এবং হচ্ছে শ্বসন, এই দুইটার মধ্যে পার্থক্য। ফটো রেসপিরেশন আলোক পর্যায়ে হয়ে থাকে, শ্বসন আলোক নিরপেক্ষ পর্যায়ে হয়ে থাকে। এখানে ক্লোরোপ্লাস্ট পারঅক্সিজম মাইটোকন্ড্রিয়ার সাথে জড়িত, এটা শুধুমাত্র মাইটোকন্ড্রিয়ার সাথে জড়িত শ্বসন। এটিপি এনএডিপিএস প্লাস উৎপন্ন হয় না, শ্বসন প্রক্রিয়া এটিপি এনএডিপিএস উৎপন্ন হয়। ক্যালভিন চক্রের উপর এটা নির্ভরশীল করে। ফটো রেসপিরেশন ক্যালভিন চক্রের সাথে শ্বসনের কোনো ভূমিকা নেই। সাধারণত C3 উদ্ভিদ হচ্ছে ফটো রেসপিরেশন ঘটে, আর সকল সজীব কোষ হচ্ছে তোমার শ্বসন ঘটে, ঠিক আছে। এরপর হ্যাসোস্টেলাক চক্র বা C4 চক্র, হ্যাঁ, ভুট্টো উদ্ভিদ নিয়ে গবেষণা করছিলেন তখন হচ্ছে এই C4 চক্রটা হচ্ছে আবিষ্কৃত হয়েছিল। এটা হচ্ছে ক্যালভিন চক্রের ব্যতিক্রমী একটা চক্র। ইক্ষু উদ্ভিদ বা আখে হচ্ছে মূলত পূর্ণাঙ্গভাবে হচ্ছে এই পথটা আবিষ্কৃত করা হয়, ঠিক আছে। তাহলে পূর্ণাঙ্গভাবে এই C4 চক্রটা কোথায় আবিষ্কৃত হয়, আখে বা ইক্ষুতে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার এই C4 চক্রটা, এটা হচ্ছে ডাইকার্বনিক অ্যাসিড চক্র নামেও পরিচিত, ওকে। আর এটার প্রথম যেই পদার্থ সেটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। এই জন্য এটাকে C4 চক্র বলা হয়। 4 কার্বন বিশিষ্ট অক্সালিক অ্যাসিড প্রথম উৎপন্ন হয় বলে C4 চক্র বলা হয়। আচ্ছা, তিন প্রকার উদ্ভিদ হচ্ছে C4 গতিপথ লক্ষ্য করা যায়। একটা হচ্ছে বার্লন শীত কোষে অবস্থিত অ্যাসিডের ধরন অনুসারে ম্যাসোবিল কোষে রূপান্তরিত C3 অ্যাসিডের ধরন, এবং হচ্ছে বান্ডল শীত কোষে
কার্বক্সিলেশন এনজাইমের প্রকারের উপর ভিত্তি করে, ঠিক আছে। তো খেয়াল করো ভাইয়া, এখন প্রথমে আছে আমাদের NADP বা ম্যালাইক এনজাইম, ঠিক আছে। এই ম্যালাইক এনজাইম আছে না, ম্যালাইক এনজাইম, এটার ভিতরে এটা কি ভাইয়া, ম্যালাইক এনজাইম হচ্ছে আমাদের ভুট্টা ইক্ষু, তারপর হচ্ছে সরগম ক্রাব, ওকে। আর হচ্ছে কি ম্যালাইক অ্যাসিড, NAD ম্যালাইক এনজাইম, NADP ম্যালাইক এনজাইম একটা, আর একটা NAD ম্যালাইক এনজাইম। NAD ম্যালাইক এনজাইম হচ্ছে মিল্লাত, ক্রাউন, তারপর হচ্ছে কি ভাইয়া চীনা। খেয়াল করো ভাইয়া, NADP এখানে 4টা শব্দ, তাই এখানে উদাহরণ হবে কয়টা ভাইয়া, 4টা। দেখো ভুট্টা ইক্ষু সরগম ক্রাব। আর NAD ম্যালাইক এনজাইম যেটা, এখানে শব্দ হচ্ছে 3টা, সরি লেটার হচ্ছে 3টা, তাই এখানে মিল্লাত, ক্রাউন, চীনা, এখানে শব্দ হচ্ছে 3টা। এরপর হচ্ছে ভাইয়া ফসফ হ্যাঁ তোমার হচ্ছে ফসফোনিবল প্রাইভেট, তারপর হচ্ছে কার্বক্সিলিক চাইনাজ। এটাতে দেখো ভাই, এখানে তোমার এটা হচ্ছে গিনি ঘাসে হচ্ছে তোমার এই চক্রটা দেখা যায়, ঠিক আছে। ফসফেনল পাইরোভেট কার্বক্সিনেসে তোমার হচ্ছে গিনি ঘাসে দেখা যায় এটা। আর C3 উদ্ভিদ এবং হচ্ছে C4 উদ্ভিদ নিয়ে তোমার পার্থক্যের ছকটা দেওয়া আছে, এটা বলছিলাম আর কি, এই জায়গাটাই পড়তে হবে জাস্ট, এটা পড়লে কিন্তু বাকিগুলো লাগতেছে না, ঠিক আছে। এই তাপমাত্রা, এটা কতটুকু তাপমাত্রা লাগে, ঠিক আছে, তাপমাত্রা বেশি তাপমাত্রায় তো সক্ষম। ক্রাঞ্জেনাটমি, হ্যাঁ এটাতে ক্রাঞ্জেনাটমি হচ্ছে বান্ডল শীত কোষে তোমার ম্যাসিউল কোষে কোনো পৃথক স্তর থাকে না, এটাতে হচ্ছে থাকে, হ্যাঁ ক্লোপ্লাস্টের প্রকার, একই রকম ক্লোপ্লাস্ট থাকে, এটা 2 ধরনের ক্লোপ্লাস্ট থাকে। এরপর হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটা কীরকম, এটা হচ্ছে 50 থেকে 150 ppm, এটা হচ্ছে 0 থেকে 10 ppm, ঠিক আছে। বিক্রিয়া কোথায় কোনটা ঘটে থাকে, এই বিক্রিয়াগুলো উৎপত্তি কোথা থেকে হয়, সালোক সংশ্লেষণ হার, হ্যাঁ এগুলো একটু দেখবা। এরপর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে উদাহরণ কোনটার উদাহরণ, ঠিক আছে এগুলো। এরপর ভাইয়া খেয়াল করে ক্রাঞ্চ অ্যানাটমি হলো তোমার উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নেওয়ার জন্য C4 উদ্ভিদের একটা বিশেষ অন্তর্গঠন, ওকে। এরপর এই ছকটা ক্যালভিন চক্র এবং হ্যাসোস্লাক চক্রের ছক, জাস্ট এগুলো ভিতরে যা পড়াইছি তা, ঠিক আছে। যেসব কোষে ঘটে দেখো, ম্যাসোফিল কোষে ক্যালভিন চক্রের কোষে ওটা হচ্ছে 2টা দিকে ঘটে, ম্যাসোফিল এবং বান্ডুসের 2টা দিকে ঘটে। ফটো রেসপিরেশন, এটাতে ফটো রেসপিরেশন ঘটে, ফটো রেসপিরেশন ঘটে না, হ্যাঁ। প্রাথমিক গ্রহিতা কি বা ক্যালভিন চক্রের প্রাথমিক গ্রহিতা হলো RBP, হ্যাঁ এটা হচ্ছে PEP, ফসফাইনাল পাইরুভিক অ্যাসিড। আচ্ছা, এরপর হচ্ছে তোমার যেই কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম, এটা হচ্ছে রোবিক্সকো এনজাইম, এটা হচ্ছে PEP এনজাইম বা ফসফোনাল পাইরুভিক অ্যাসিড এনজাইম, হ্যাঁ প্রথম স্থায়ী পদার্থ। এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। এরপর কার্বন ডাইঅক্সাইডের জন্য কার্বক্সিলের দক্ষতা, এটা মধ্যম দক্ষতা, এটা উচ্চ দক্ষতা, হ্যাঁ। ক্লোরোপ্লাস্টের ধরন, এটা ক্লোরোপ্লাস্ট একই রকমের, এটা ক্লোরোপ্লাস্ট হচ্ছে কয়েক ধরনের। এরপর খেয়াল করে আদর্শ তাপমাত্রা সাধারণত 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের C3 চক্রটা হয়ে থাকে। আর C4 চক্রটা হচ্ছে সাধারণত হ্যাসোস্লাক চক্র 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন করে। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব সাধারণত 50 ppm থাকা প্রয়োজন হয়, এটা 0 থেকে কত ভাই 10 ppm পর্যন্ত থাকলে হয়, ঠিক আছে। আচ্ছা, এইগুলো একটু দেখবা। এরপর হচ্ছে ক্যাসোরিয়ান অ্যাসিড মেটাবলিজম প্রক্রিয়া, হ্যাঁ ক্যাসোরিয়ান অ্যাসিড মেটাবলিজম প্রক্রিয়াকে সংক্ষেপে আমরা CAM বলি, এটা ইয়াটা একটু দেখবা। এই প্রক্রিয়া শর্করা তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নির্গত অক্সিজেনের উৎস হলো পানি, এটা একটু দেখবা, হ্যাঁ। এরপরে তোমার বিভিন্ন এখানে এর জন্য বিভিন্ন বিক্রিয়া দেওয়া আছে। সালোক সংশ্লেষণ প্রভাবকসমূহকে একটু দেখতে হবে। বাহ্যিক প্রভাবকসমূহ কী কী? বাহ্যিক প্রভাবকসমূহ হচ্ছে আলো, দেখো আলো, কার্বন ডাইঅক্সাইড, এটাও বাইরে থেকে আসে, তাই না। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ থেকে 0.4% পর্যন্ত, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। এরপর হচ্ছে পানি, এরপর হচ্ছে তোমার তাপমাত্রা, সাধারণত 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে হলে সালোক সংশ্লেষণ চলতে পারে না। আবার অতি নিম্ন তাপমাত্রা যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে তখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য একটা ভালো তাপমাত্রা বা অপটিমাম তাপমাত্রা হচ্ছে 22 থেকে কত ভাই 35 ডিগ্রি সেলসিয়াস, এটা একটু মাথায় রাখবা খুব ভালো করে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে অক্সিজেনের ঘনত্ব যদি হচ্ছে বেড়ে যায় তাহলে হচ্ছে সালোক সংশ্লেষণের হার কমে যায়। এরপর হচ্ছে খনিজ পদার্থ, ঠিক আছে, আমাদের হচ্ছে আয়রন, ম্যাগনেসিয়াম, এই যে এগুলো আছে না, ইত্যাদি খনিজ পদার্থের প্রয়োজন পড়ে। এরপর হচ্ছে বাইরে থেকে প্রাপ্ত ভিটামিন, এই সংখ্যাটা একটু দেখবা, ঠিক আছে। অভ্যন্তরীণ প্রভাবসমূহ দেখো, পাতার বয়স এর উপর ভিত্তি করে কিন্তু আমাদের সালোক সংশ্লেষণ সম্পর্কে ওঠানামা করে। পাতার অন্তর্গঠন, তারপর হচ্ছে ক্লোরোফিল, ঠিক আছে। শর্করা পরিমাণ বেড়ে গেলে সালোক সংশ্লেষণ হার কমে যায়। ভাই সব কিছু কিন্তু তোমার ভিতরের লাইন পড়া লাগবে না, জাস্ট যেটা দাগাইছি ওইটা পড়ো। প্রোটোপ্লাজম, তারপর হচ্ছে কী পটাশিয়াম, তোমার হচ্ছে অনুঘটক হিসেবে কাজ করে। অনুঘটক পটাশিয়াম হচ্ছে কী করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অনুঘটক হিসেবে কাজ করে। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অনুঘটক হিসেবে কাজ করে পটাশিয়াম, ঠিক আছে। পত্ররন্ধ্র খোলাতে পটাশিয়াম ভূমিকা রাখে, এগুলো দেখবা, ওকে। এরপর হচ্ছে ভাইয়া লিমিটিং ফ্যাক্টর, খেয়াল করো লিমিটিং ফ্যাক্টর কোনটা। লিমিটিং ফ্যাক্টর এটা এই হচ্ছে তোমার কি পরিবেশমূলক যে ফ্যাক্টর যথা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আলো, তাপ, পানি ইত্যাদি অক্সিজেন, হ্যাঁ এগুলো একত্রে সালোক সংশ্লেষণ হারকে প্রভাবিত করে। হ্যাঁ, এই যে
প্রক্রিয়াটা, এটাকে হচ্ছে আমাদের মূলত লিমিটিং ফ্যাক্টর বলা হয়। এখানে কিছু লাগবে না, তোমাদের জাস্ট লাগবে হচ্ছে লিবিক। বিজ্ঞানী লিবিক হচ্ছে ল অফ মিনিমাম প্রস্তাব করেছেন। তাহলে ল অফ মিনিমাম এইটাকে প্রস্তাব করেছেন বিজ্ঞানী ল তোমার হচ্ছে লিবিক, ঠিক আছে। ল দিয়ে লিবিক, ল দিয়ে ল অফ মিনিমাম, এই সংখ্যাটা চাইলে তোমরা দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে সালোক সংশ্লেষণের তাপমাত্রা, আলোর তীব্রতা এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, এগুলো হচ্ছে লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাহলে লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে কি ভাই? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে তাপমাত্রা, আলোর তীব্রতা এবং কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। এগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। এই যে সালোক সংশ্লেষণ তোমার হচ্ছে সমতলে 300 ppm হয়ে থাকে সালোক সংশ্লেষণের ঘনত্ব, ঠিক আছে। এবং যখন আস্তে আস্তে উপর দিকে ওঠে তখন ঘনত্ব আস্তে আস্তে কমতে থাকে, যেটা 0.1 তোমার হচ্ছে কি থাকে 5 পর্যন্ত হয়ে থাকে। সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি হয়ে থাকে তখন। এবং জলজ উদ্ভিদ হচ্ছে এটা 1.1% পর্যন্ত ঘনত্ব হয়ে থাকে, তখন আবার সালোক সংশ্লেষণের হারটা তাও বাড়তে থাকে, ঠিক আছে। এগুলো একটু দেখবা, জাস্ট রিডিং দিবা। আচ্ছা, এরপরে এই জায়গাটা একটু দেখবা। একটি সহজ উদাহরণ যদি বলা হয়, রাত্রেবেলা আলোর তীব্রতা লিমিটিং ফ্যাক্টর, রাত্রেবেলা আলোর তীব্রতা হচ্ছে কীভাবে লিমিটিং ফ্যাক্টর, সকালবেলা সূর্যের আলো হচ্ছে তোমার লিমিটিং ফ্যাক্টর, হ্যাঁ। আর সূর্যের আলো যখন বাড়তে থাকে তখন কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। এই জায়গাটা খুব ভালোভাবে দেখবে, ঠিক আছে। এগুলো দেখো না দেখো, তবে এটা দেখবা। আচ্ছা, এরপর হচ্ছে সালোক সংশ্লেষণের হার বা কোশ্চেন, যেটাকে আমরা পি কিউ দ্বারা আইডেন্টিফাই করব। মনে রাখবে সালোক সংশ্লেষণের হার সবসময় 1 আসে, ঠিক আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আবার ব্যতিক্রম হয়। আচ্ছা, এই তো সালোক সংশ্লেষণ ভিতরে যতটুকু পড়া ছিল এইটুকুই আর কি পড়বা। এরপর দেখো শ্বসন চলে আসছে। শ্বসন হচ্ছে কার্বোহাইড্রেট শক্তির প্রধান উৎস, ঠিক আছে। কার্বোহাইড্রেট হলো আমাদের শক্তির প্রধান উৎস। শক্তির প্রধান উৎস কী? শক্তির প্রধান উৎস হলো কার্বোহাইড্রেট, ঠিক আছে। শ্বসন হলো শক্তি নির্গমনকারী কতিপয় জারণ বিজারণ বিক্রিয়ার একটা সমষ্টি, ঠিক আছে। শ্বসন হচ্ছে কি? জারণ বিজারণ প্রক্রিয়ার একটা সমষ্টি। দেখো ভাইয়া, গ্লুকোজ, পানি, তারপর হচ্ছে কি তোমার অক্সিজেন এবং হচ্ছে 36 অণু এডিপি এবং হচ্ছে প্লাস 36 অণু ইনঅর্গানিক ফসফেট মিলিত হয়ে বিভিন্ন এনজাইম কোএনজাইমের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড, পানি, 36 অণু এটিপি, যা পূর্বে 38 অণু ধরা হতো, এটা হলো উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এটি হলো মূলত শ্বসন প্রক্রিয়া। শ্বসনের অঙ্গ, শ্বসন কোন কোন জায়গায় হয়ে থাকে বা শ্বসন বিভিন্ন জায়গায় হতে পারে। কোষের সাইটোপ্লাজম ও হচ্ছে মাইটোকন্ড্রিয়াই হচ্ছে শ্বসন এর প্রধান অঙ্গ। তাহলে শ্বসন কোন কোন জায়গায় হয়ে থাকে? সাইটোপ্লাজম আর হচ্ছে কী ভাই? আমাদের মাইটোকন্ড্রিয়াতে, ঠিক আছে, শ্বসন হয়ে থাকে। আচ্ছা, এরপরে সূর্যালোক এই শক্তির মূল উৎস, এটা আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, এটিপি কখনো এক কোষ থেকে অন্য কোষে স্থানান্তরিত হতে পারে না, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার 3টি কারণে আমাদের হচ্ছে কোষের শক্তির প্রয়োজন হয়। একটা হচ্ছে বড় জৈব আয়নের সক্রিয় ট্রান্সপোর্ট এবং হচ্ছে কোষের অভ্যন্তরে বস্তুসমূহকে এদিক থেকে ওদিকে পরিচালনা করার জন্য আমার কী হয়? কোষের ভিতরে শক্তির প্রয়োজন হয়। চাইলে দেখতে পারো, না চাইলে প্রয়োজন নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে শ্বসন হচ্ছে দুইটা, একটা সবাত শোষণ আর একটা হচ্ছে অবাধ শোষণ, ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে। সবাত শোষণটা কি? সবাত শোষণটা হচ্ছে যে প্রক্রিয়া হচ্ছে অক্সিজেনের প্রয়োজন হবে, ঠিক আছে, সেটা হচ্ছে সবাত শোষণ প্রক্রিয়া। আর যে প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হয় না সেটা হচ্ছে কী? অবাধ শোষণ প্রক্রিয়া। সবাত শোষণ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ রয়েছে, যেমন প্রথম ধাপ এটা হচ্ছে গ্লাইকোলাইসিস ধাপ। এইটা কোষের সাইটোপ্লাজমে ঘটে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সবাত এবং অবাধ উভয় শ্বসনের প্রথম ধাপ। তাইলে সবাত এবং অবাধ উভয় শ্বসনের প্রথম ধাপ হচ্ছে কি? গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, ঠিক আছে। এই যে তোমার একটা পাথওয়ে সৃষ্টি হয় এখানে, এই কারণে এটাকে সাইটোপ্লাজমে পাথওয়ে বলা হয়। এখান থেকে তোমার আর কিছু দেখা লাগবে না ভিতর থেকে, এগুলো আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 9টি বিক্রিয়ার মধ্যে প্রথম, তৃতীয় এবং হচ্ছে শেষ, এই 3টি বিক্রিয়া হচ্ছে একমুখী বিক্রিয়া। তাহলে কত ভাইয়া? 1 নম্বর, 3 নম্বর এবং হচ্ছে শেষ বিক্রিয়া, ঠিক আছে। এই 3টা বিক্রিয়া হচ্ছে কি? একমুখী বিক্রিয়া। আর অন্য সব বিক্রিয়াগুলো হচ্ছে তোমার দ্বিমুখী বিক্রিয়া, ঠিক আছে। তাহলে প্রথম, তৃতীয় এবং হচ্ছে শেষ, এই 3টা বিক্রিয়া হচ্ছে একমুখী বিক্রিয়া, ঠিক আছে। প্রথম, তৃতীয় আর হলো কি নবম, ঠিক আছে। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া 9টা বিক্রিয়া সম্পন্ন হয়, এর মধ্যে প্রথম, তৃতীয় আর হচ্ছে নবম, এগুলো হচ্ছে একমুখী বিক্রিয়া। আর অন্য সবগুলো হচ্ছে দ্বিমুখী বিক্রিয়া, ঠিক আছে। এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে এই প্রক্রিয়া তোমার হচ্ছে গ্লাইকোলাইসিস বিক্রিয়া কী কী উৎপন্ন হয়?
এটিপি উৎপন্ন হয় 2 অণু, NADPH প্লাস H প্লাস উৎপন্ন 2 অণু, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় 2 অণু, এবং এটিপি ও NADPH প্লাস H প্লাস হলো এখানে শক্তি। ঠিক আছে, গ্লাইকোলাইসিসের নিয়ন্ত্রণ এগুলা দরকার নাই। আচ্ছা, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মূল হলো কি বা পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হলো এটার মুখ্য বিষয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মুখ্য বিষয় হলো কি পাইরুভিক অ্যাসিড সৃষ্টি। গ্লাইকোলাইসিস এবং ফটোলাইসিসের মধ্যে পার্থক্য: গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শ্বসনকালে ঘটে, ফটোলাইসিস প্রক্রিয়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে। এটা সাইটোপ্লাজমে সম্পন্ন হয়, এটা কোষের গ্রানামে সম্পন্ন হয়, সূর্যালোকের প্রয়োজন হয় না। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, ফটোলাইসিস প্রক্রিয়া তোমার হচ্ছে সূর্যালোকের প্রয়োজন হয়। এই প্রক্রিয়া গ্লুকোজ পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, আর ওই প্রক্রিয়া কি উৎপন্ন হয়? ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয়। এটাকে EM পদ বলা হয়, আর ওইটাকে হিল বিক্রিয়ার সাথে তুল্য করা হয়। ঠিক আছে, দ্বিতীয় ধাপ হচ্ছে পাইরুভিক অ্যাসিডের কি ভাই পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, পাইরুভিক অ্যাসিডের জারণ। এটা ভাই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংঘটিত হয়। পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন কোথায় সংঘটিত হয়? ম্যাট্রিক্সে সংঘটিত হয়। অ্যাসিটাইল CoA হলো গ্লাইকোলাইসিস ও ক্রাবজ চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান। তাই গ্লাইকোলাইসিস এবং ক্রাবজ চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদানকে ভাইয়া অ্যাসিটাইল CoA হচ্ছে গ্লাইকোলাইসিস এবং হচ্ছে তোমার কি ক্রাবজ চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান হচ্ছে কি অ্যাসিটাইল CoA, এটা মাথায় রাখবা। আচ্ছা, এরপরে খেয়াল করো ভাইয়া, তৃতীয় ধাপ হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিড চক্র বা ক্রাবজ চক্র। এটাও মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংঘটিত হবে। আচ্ছা, এইটুকু পর্যন্ত জানা রাখবে তোমার। এই তোমার ক্রাবজ চক্রের একটা অপর নাম আছে যেটাকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। ঠিক আছে, ক্রাবজ চক্রকে সাইট্রিক অ্যাসিডের 3টি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকায় একে ট্রাইকার্বক্সিলিক বা TCA চক্রও বলা হয়। ঠিক আছে, এগুলো দেখবা। এরপর ভাইয়া ক্রাবজ চক্রের প্রধান নিয়ন্ত্রককে বলো তো। ক্রাবজ চক্রের প্রধান নিয়ন্ত্রক হলো অ্যাসিটোসাইট্রেট এবং হচ্ছে ডিহাইড্রেট এনজাইম। কি ভাইয়া ক্রাবজ চক্রের প্রধান নিয়ন্ত্রক হচ্ছে অ্যাসিটোসাইট্রেট এবং ডিহাইড্রেট এনজাইম, এই লাইনটা দেখবা। আচ্ছা, ক্রাবজ চক্রের গুরুত্ব নিয়ে অনেক কথাবার্তা আছে ভাই, এত কিছু তুমি পড়ে পারবা না। দেখো, এরপরে গ্লাইকোলাইসিস ও ক্রাবজ চক্রের মধ্যে কি ভাই পার্থক্য খেয়াল করবে। গ্লাইকোলাইসিস, ক্রাবজ চক্র ধাপ: গ্লাইকোলাইসিস সবজ শোষণের প্রথম ধাপ, আর ক্রাবজ চক্র হচ্ছে সবজ শোষণের তৃতীয় ধাপ। ঠিক আছে, সংগঠনের স্থান এটা কোষের সাইটোপ্লাজমে ঘটে, অবশ্যই গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে ঘটে, আর ক্রাবজ চক্র হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে ঘটে। শক্তি: এই প্রক্রিয়া হচ্ছে 2 অণু ATP 2 অণু NADPH প্লাস H প্লাস উৎপন্ন হয়। ক্রাবজ চক্রে কি উৎপন্ন হয়? 2 অণু ATP 6 অণু NADPH প্লাস H প্লাস এবং 2 অণু FADH উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না গ্লাইকোলাইসিসে, আর ক্রাবজ চক্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। গ্লাইকোলাইসিসে তোমার রাসায়নিক বস্তুর আংশিক জারণ ঘটে, এটা মনে রাখবে, আংশিক জারণ, আর ওই ক্রাবজ চক্রের সম্পূর্ণ জারণ ঘটে। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার অপর নাম হচ্ছে EMP পাথওয়ে, আর তোমার ক্রাবজ চক্রের অপর নাম হচ্ছে কিবা TCA বা টেট্রাসাইক্লিক ট্রাসে কীভাবে এটা হচ্ছে কি তোমার সাইট্রিক অ্যাসিড চক্র বা তোমার কি TCA চক্র। ঠিক আছে, ওকে, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। আচ্ছা, এরপরে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন, এটাও মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে সংঘটিত হয়। ওগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংঘটিত হয়ে যায়, আর গ্লাইকোলাইসিস কোথায় ভাই? সাইটোপ্লাজমে সংঘটিত হয়ে যায়। কমপ্লেক্স 1, 2, 3। আচ্ছা, এখন কমপ্লেক্স 1 কি ভাই? NADPH ডিহাইড্রেজ বা এটা হচ্ছে মাল্টিপ্রোটিন, সবগুলোই মাল্টিপ্রোটিন। ঠিক আছে ভাই, তাহলে কমপ্লেক্স 1, 3, 4 সব হচ্ছে মাল্টিপ্রোটিন, শুধুমাত্র কমপ্লেক্স 2 হচ্ছে কি ভাই? একক পেরিফেরাল প্রোটিন। এই জিনিসটা তোমাদের লাগবে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার সক্রিয়তা এগুলো লাগবে না। আচ্ছা, অক্সিজেনের অভাব হলে প্রথমে স্নায়ুকোষের মৃত্যু ঘটে। অক্সিজেনের অভাব হলে প্রথমে কার মৃত্যু ঘটে? স্নায়ুকোষের মৃত্যু ঘটে। এরপর হচ্ছে তোমার ফটোফসফোরাইলেশন এবং অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য দেখো ভাইয়া। ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বিদ্যমান, এটা সবজ শোষণ প্রক্রিয়া হয়ে থাকে, এটাতে থাইলাকেট মেমব্রেন হয়ে থাকে। ফটোফসফোরাইলেশন মাইটোকন্ড্রিয়া ক্রিস্টিত হয়ে থাকে। অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন আণবিক অক্সিজেনের প্রয়োজন হয় না ফসফোরাইলেশন প্রক্রিয়ায়, তবে অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হয়। আর ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া ফটো সিস্টেমের সাথে জড়িত, আর অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া তো ফটো সিস্টেমের সাথে জড়িত নয়। শক্তির মূল উৎস হলো ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া সূর্য, আর ইলেকট্রন গ্রহণের সময় জারণ বিজারণের মাধ্যমে যে শক্তি মুক্ত হয় সেটা হলো ATP দিয়ে মূলত শক্তির উৎপন্ন হয়। এটা হলো অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশনের শক্তির উৎস। ওকে, আচ্ছা, এগুলো তেমন একটা দরকার নাই। আমাদের সর্বমোট শক্তি উৎপন্ন হয় কত অণু? 36 অণু বা 36 ATP, জাস্ট এটা জানা থাকলেই চলবে।
এরপরে ভাই আছে আমাদের অবাধ শ্বসন প্রক্রিয়া, যে প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হয় না সেটাকে কি বলা হয় ভাই? অবাধ শ্বসন প্রক্রিয়া বলা হয়। শুধুমাত্র গ্লুকোজ এনজাইমের সাথে বিক্রিয়া করে ইথানল এবং হচ্ছে শক্তি উৎপন্ন করতে, ঠিক আছে। এটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এখানে কী কী উৎপন্ন হয় সেটা দেখানো হয়েছে, তোমাদের এগুলো দরকার নেই। আচ্ছা, একটু জাস্ট জানবা পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণটা এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া বা তোমার অবাধ শোষণ প্রক্রিয়া ঘটে। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণের ফলেই ইথানল অথবা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হয়, ঠিক আছে। ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হয়। এরপর হচ্ছে অ্যালকোহলিক ফার্মেন্টেশন বা ইথানল সৃষ্টি, এটাও কিন্তু এই প্রক্রিয়ায় ঘটে, ঠিক আছে। এগুলো একটু দেখবা। এরপর ভাই ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি, তোমার তাও অবাধ শোষণের একটা ধাপ। এই লাইনটা একটু দেখবা। কতিপয় ব্যাকটেরিয়া প্রাণীতে বিশেষ করে পেশিতে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। অবাধ শোষণ এর অধিকাংশ আণুবীক্ষণিক জীবী শক্তি উৎপাদনের একমাত্র ঠিক আছে প্রক্রিয়া। আণুবীক্ষণিক জীবরাই হচ্ছে মূলত অবাধ শোষণ প্রক্রিয়াটা ঘটায়, এটা একটু মনে রাখবা। এরপর হচ্ছে গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়া, ঠিক আছে। এটা একটু দেখবা। এখানে কি কি দেখবো ভাইয়া? এখানে হচ্ছে তোমার কি কি এনজাইমগুলো হচ্ছে আমাদের গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়া লাগে, এই জায়গাটা একটু দেখবা। এরপর খেয়াল করবে প্রকৃত কুশি এবং হচ্ছে আদি কুশি জীবের শ্বসনের মধ্যে যে ডিফারেন্সটা, এই ছকটা ভাই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখবা এই ছকটা দেখবা। যেমন হচ্ছে প্রকৃত কোষের হচ্ছে সকল বিক্রিয়াগুলো কোথায় ঘটবে না? অবশ্যই মাইটোকন্ড্রিয়ার ঘটবে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা ঘটবে, যেমন হচ্ছে সাইটোপ্লাজমে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে ফার্মেন্টেশন, এই দুইটা ঘটবে কোথায়? সাইটোপ্লাজমে। আর মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে কি বা পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন ক্র্যাবস চক্র। আর মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে ঘটে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আর সাইটোপ্লাজমে হচ্ছে আদিকোষী বিক্রিয়াগুলো ঘটে থাকে, যার মধ্যে প্রথম ওই গ্লাইকোলাইসিস আর ফার্মেন্টেশন এবং ক্র্যাবস চক্র পাওয়া। আর প্লাজমা মেমব্রেনের তলে ঘটে থাকে বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটা ওকে ভাই। এখানে অনেক পড়াশোনা আছে রে। আচ্ছা দেখো, একটু খেয়াল করবে অবাধ শোষণ এবং হচ্ছে ফার্মেন্টেশনের মধ্যে পার্থক্য, ঠিক আছে। এটা একটু দেখবা। ক্রিয়াস্থল অবাধ শোষণটা মূলত কোথায় ঘটে? জীবের কোষের মধ্যে ঘটে। আর ফার্মেন্টেশনটা হচ্ছে কি কোষের বাইরে ঘটে, ঠিক আছে। এরপরে তোমার উচ্চ শ্রেণীর উদ্ভিদে সাধারণত অবাধ শোষণ হয়ে থাকে। আর ফার্মেন্টেশনটা কোথায় থেকে বা নিম্ন শ্রেণীর উদ্ভিদে হয়ে থাকে। মাধ্যম, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না অবাধ শোষণের জন্য। আর ফার্মেন্টেশনের জন্য হচ্ছে কি মাধ্যমের প্রয়োজন হয়। বিক্রিয়ার স্থান, এগুলো একটু দেখবা। বিক্রিয়ার স্থান কোনটা কি? গ্লুকোজের উৎস, হ্যাঁ ছক জাস্ট হচ্ছে যে কোনো ছকে তোমরা দেখবা। এরপর হচ্ছে শ্বসনের হার বা হচ্ছে কোষেন, ঠিক আছে। তো শ্বসনের হারের ক্ষেত্রে আমরা সাধারণত 1 পাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে শ্বসনের হার 1 হয়। তবে গ্লুকোজের শ্বসনের হার কত হয়? 1। তবে তোমরা একটু যদি খেয়াল করো, ম্যালিক অ্যাসিডের শ্বসনের হার 1.33, অলিক অ্যাসিডের শ্বসনের হার 0.71। এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। শ্বসনে কী কী প্রভাব কাজ করে? বাহ্যিক প্রভাব, অভ্যন্তরীণ প্রভাব, ঠিক আছে। সাধারণত 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ভালো শ্বসন প্রক্রিয়া চলে। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে হলে শ্বসন বন্ধ হয়ে যায়। আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আসলেও কিন্তু শ্বসন বন্ধ হয়ে যায়। এরপর অক্সিজেন প্রয়োজন হয়, পানি প্রয়োজন হয়, আলো প্রয়োজন হয়, কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনটা কিছুটা কমে যায়, এটা একটু মনে রাখবা। অভ্যন্তরীণ প্রভাবসমূহ জটিল খাদ্য থাকবে, হ্যাঁ উৎসেচক থাকে। কোষের বয়স, কোষের জৈব অজৈব লবণ, কোষস্থ মধ্যস্থ পানি, মাটিতে অজৈব লবণ, অন্যান্য প্রভাব। হ্যাঁ, এরপর হচ্ছে শ্বসনে কী কী গুরুত্ব আছে? হ্যাঁ, শ্বসনে অনেক গুরুত্ব রয়েছে। এখানে এগুলো একটু দেখবা জাস্ট, এখানে এগুলো থেকে প্রশ্ন আসে না, ঠিক আছে। এরপর শ্বসন, অবাধ শোষণ এবং সবাধ শোষণের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। হ্যাঁ, অবাধ শোষণ এবং সবাধ শোষণের মধ্যে পার্থক্য। অবাধ শোষণে অক্সিজেন, মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয়, সবাধ শোষণে অক্সিজেনের প্রয়োজন হয় না। হ্যাঁ, পাইরুভিক অ্যাসিডের জারণ, অবাধ শোষণে হচ্ছে কী ভাই? সবাধ শোষণে পাইরুভিক অ্যাসিডের জারণ ঘটে। অবাধ শোষণে তো ভাই পাইরুভিক অ্যাসিডের শুধুমাত্র আংশিক জারণ ঘটে, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন, এটাতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় 6 অণু। হ্যাঁ, এটাতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না। আলো উৎপন্ন হয় না, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কম, ঠিক আছে। সেটা হচ্ছে কত ভাই? 2 অণু, ঠিক আছে। পানি উৎপাদন, এটাতে পানি উৎপন্ন হয় 6 অণু, এটাতে কোনো পানি উৎপন্ন হয় না। হ্যাঁ, সবাধ শোষণ প্রক্রিয়া তোমার এই ল্যাকটিক অ্যাসিড, অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় না, কিন্তু অবাধ শোষণ প্রক্রিয়া মেইন কিন্তু এটাই উৎপন্ন হয়, তাই না? শক্তি, এটিপি 36 অণু এটিপি উৎপন্ন হয়, যা শক্তি আকারে প্রকাশ করলে 360 কিলোক্যালোরি পাওয়া যায়। এটাতে 2 এটিপি শক্তি উৎপন্ন হয়, যা মূলত হচ্ছে 20 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়। সংগঠনের স্থান সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া উভয় স্থানে ঘটে। আর অবাধ শোষণটা শুধুমাত্র সাইটোপ্লাজমে ঘটে থাকে, ঠিক আছে। কোষের কোথায় ঘটে? অধিকাংশ উদ্ভিদ এবং প্রাণী দেহে হচ্ছে তোমার সবাধ শোষণ ঘটে। আর শুধুমাত্র হচ্ছে তোমার অণুজীব, পরজীবী, হ্যাঁ এরপর যে বীজ প্রভৃতির ক্ষেত্রে হচ্ছে এটা ঘটে। শক্তি উৎপাদন কতটুকু এটা তোমরা দেখছোই, ঠিক আছে। 336 এটিপি অথবা 360 কিলোক্যালোরি, আর 20 এটিপি অথবা হচ্ছে 20 কিলোক্যালোরি, 2 এটিপি অথবা 20 কিলোক্যালোরি, ঠিক আছে। এর মধ্যে সালোক সংশ্লেষ এবং শ্বসনের মধ্যে পার্থক্য লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সালোক সংশ্লেষণ শক্তি রূপান্তর, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া
তোমার হচ্ছে আলোক শক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়, আর এই প্রক্রিয়া স্থির শক্তি হচ্ছে গতি শক্তি রূপান্তরিত হয়। এটা এই প্রক্রিয়া শক্তি সঞ্চিত হয়, এই প্রক্রিয়া শ্বসন প্রক্রিয়া শক্তি নির্গত হয়। ঠিক আছে, কোষের প্রকার এগুলো দেখবো। এরপর হচ্ছে কি তোমার সূর্যালোকের আবশ্যকতা। দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অবশ্যই সূর্য লাগবে, কিন্তু তোমার হচ্ছে এটা দিবারাত্রি চলতে থাকে, সূর্যের আলোর প্রয়োজন হয় না। ঠিক আছে, প্রধান উপাদান পানি এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান উপাদান, আর অক্সিজেন এবং শর্করা জাতীয় খাদ্য হলো শ্বসন প্রক্রিয়ার প্রধান উপাদান। উৎপন্ন দ্রব্য শর্করা এবং অক্সিজেন উৎপন্ন হয়, আর কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। এই যে পদার্থের গ্রহণ ও ত্যাগ, কার্বন অক্সিজেন এবং অক্সিজেন উদ্ভিদ কী করে ভাই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে, আর এটাতে হচ্ছে কী ভাই উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করে। হ্যাঁ, প্রক্রিয়ার ধরন এই যে এটাকে উপচিতিমূলক বিক্রিয়া বলা হয়, এটাকে অপচিতিমূলক বিক্রিয়া বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে কাকে উপচিতিমূলক বিক্রিয়া বলা হয়? শ্বসনকে, সালোক সংশ্লেষণকে। আর অপচিতিমূলক বিক্রিয়া বলা হয় কাকে? শ্বসনকে। বিক্রিয়ার স্থল ক্লোরোপ্লাস্টে ঘটে বিক্রিয়া, সাইটোপ্লাজমে ঘটে হচ্ছে শ্বসন, সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে শ্বসন বিক্রিয়া। ঠিক আছে, জীবের প্রকারভেদ, হ্যাঁ এগুলো দেখবা। এই তো এরপর হচ্ছে তোমার ভাই শ্বসন এবং হচ্ছে তোমার কি দহনের মধ্যে পার্থক্য। এটা তেমন বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট যা দেখছি ওই পর্যন্ত ইম্পর্টেন্ট ছিল। তো এই তো আমাদের হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব দ্বারা শেষ হয়ে গেল আর কি। তো তোমরা যারা হচ্ছে এতক্ষণ ক্লাসটা করছো তোমাদের সবাইকে ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু ক্লাসটা খুবই ফাস্ট নিচ্ছি, দেখছো জাস্ট হচ্ছে এরিয়াগুলো মার্কিং করে দিচ্ছি, যতটুকু সম্ভব হচ্ছে আমরা বোঝানোর ট্রাই করতেছি। ঠিক আছে, যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ এটাই হচ্ছে তোমাদেরকে ধরিয়ে দেওয়াই হচ্ছে আমাদের মেইন টার্গেট। আর হচ্ছে আমাদের ক্লাসগুলো কিন্তু মোটামুটি আমরা প্রায় হচ্ছে উদ্ভিদ যেই বোটানি অধ্যায় আছে এটা কিন্তু ক্লাসগুলো প্রায় শেষ। এখন বিষয়টা হচ্ছে তোমরা কী করবা, আমাদের সাথে হচ্ছে পরীক্ষাগুলো দিবা। আমাদের পরীক্ষার রুটিনটা এখন আমরা প্রকাশ করিনি, আমরা যখন পরীক্ষার রুটিনটা প্রকাশ করব তখন হচ্ছে তোমরা আমাদের সাথে 47 দিন থাকবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আমাদের যে ক্লাসগুলো আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রিতেই তোমরা পেয়ে যাচ্ছ। আর তোমরা যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছো তারা একটা কাজ করবা, তারা হচ্ছে আমাদের আনটাইটেল ইউ ফেসবুক পেজে আমাদের হচ্ছে নক দিবা, যদি পরীক্ষা দিতে চাও সেখানে হচ্ছে নক দিলে আমরা তোমাদেরকে হচ্ছে পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা করে দিব। টেলিগ্রামে তোমাদেরকে আমরা জয়েন করে দিব। ওকে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।